হ্যাঁ, কিন্তু তারপরেও তো একটু চাপ থাকে, তো একটু পিচ্ছিল জায়গা তো হ্যাঁ, না অনেকে হুট লোডিং করে। ঝামেলা তো না, অনেকের আছে পড়ায় বাকি আছে, অনেক তো এরকম অনেকেই আছে ওরা কভার করতে পারছে না কি, এই জন্য অনেকের একটু অসুবিধা হয়। সমস্যা নেই, করতে থাকেন। দেখেন আমরা আজকে রিডিং প্যাসেজ নিয়ে আলোচনা করব, এটা শেষে রিডিং প্যাসেজ কিভাবে লিখতে হবে ওই বিষয়গুলো আলোচনা করব। আমরা আজকে দেখেন ক্লাস টেস্ট 22 যেটা বিসিএস পরীক্ষা পদ্ধতি গত কয়েক বছরে বেশ পরিবর্তন হয়েছে। এটা যদি বলতে চাই, এটা সীমান্ত কি লিখেছো? Excuse sir, the system of BCS exam has been changed a lot in the last few years. সিস্টেম অফ বিসিএস এক্সাম না, সিস্টেমটা না বলে বিসিএস এক্সাম এক্সামিনেশন সিস্টেম এটা বলে ভালো। সিস্টেম অফ বিসিএস এক্সামিনেশন পরীক্ষা এখানে পজিটিভ না করে বিসিএস এক্সামিনেশন সিস্টেম, সিস্টেম অফ বিসিএস এক্সামিনেশন ভুল হবে না, লেখা যাবে। হ্যাঁ স্যার দা মেথড দিয়েছি, দা মেথড অফ পরীক্ষা পদ্ধতি না, এখানে জি, স্যার। মেথড মেথড এখানে মেথডটা না আসলো, সিস্টেমটাই বলেন। হ্যাঁ, বিসিএস এক্সামিনেশন সিস্টেম বা দ্য সিস্টেম অফ বিসিএস এক্সামিনেশন পরিবর্তন হয়েছে। তারপর কি বলছেন সীমান্ত? A lot in the last few years. Has changed a lot, হ্যাঁ। অথবা এখানে অ্যাডভার্ব ডিগ্রির মাধ্যমে করতে পারেন, অর্থাৎ দ্য সিস্টেম অফ বিসিএস এক্সাম হ্যাজ গ্রেটলি চেঞ্জড ওভার দ্য লাস্ট এটা few তো years. ভালো ওয়ার্ড বলছেন। হ্যাঁ, the system of BCS exam আপনারা লিখি, the system of BCS examination system of স্যার আসসালামু আলাইকুম। মুসলাম জুবাই ভালো আছেন? BCS জি examination স্যার। has greatly changed over the last few years. The system of BCS examination has greatly changed over the last few years. নিয়ন্ত্রণকারী সংস্থাসমূহের সক্ষমতা বাড়ানোর মাধ্যমে ভেজাল বহুলাংশে দূর করা সম্ভব। নিয়ন্ত্রণকারী সংস্থাসমূহের সক্ষমতা বাড়ানোর মাধ্যমে ভেজাল বহুলাংশে জুবাই কি লিখেছেন? আমি স্যার 2 নম্বর লিখি নাই। 2 নম্বর লেখেন নাই। 2 নম্বরটা মাহমুদুল হাসান। জি স্যার, আমি লিখেছি ইট ইজ পসিবল টু অ্যাভয়েড অডাল্টারেশন থ্রু দ্য রাইজ অফ ক্যাপাবিলিটি অফ রেগুলেটরি বডিজ। ইট ইজ পসিবল টু, হ্যাঁ লেখা যায়, একটু সুন্দর করে কি লেখা যায়? আমি এভাবে লিখছি স্যার, বাই ইনক্রিজিং দ্য ক্যাপাসিটি অফ রেগুলেটরি এজেন্সিজ ইট ইজ পসিবল টু এলিমিনেট অ্যাডাল্টারেশন। বাই ইনক্রিজিং তো যায় না, কারণ বাই রেজিং বলতে পারেন, কারণ ইনক্রিজ তো বাড়ানো, রেজিং, বাই রেজিং আমরা বলতে পারি, বাই রেজিং কথাটা বলতে পারি। হ্যাঁ স্যার আমি বলবো, হ্যাঁ বলেন। adulteration can be reduced by enhancing capability of controller organization. ভালো হয়েছে, রেগুলেটরি বলবেন, রেগুলেটরি চমৎকার হয়েছে। তবে হ্যাঁ, অ্যাডাল্টারেশন ক্যান লার্জলি, একটা বহুলাংশে আছে, ক্যান লার্জলি বি রিডিউসড বা মিনিমাইজড। এখানে আমরা যেটা লিখতে পারি অ্যাডাল্টারেশন can largely be reduced. Adulteration can largely be reduced, হ্যাঁ, ভেজাল বলুন যতটুকু সম্ভব কিসের মাধ্যমে? নিয়ন্ত্রণের সংস্থার সক্ষমতা বাড়ানোর মাধ্যমে, বাই রেইজিং দা সক্ষমতা, কি লিখবো? ক্যাপাসিটি না, Capability. ক্যাপাবিলিটি হ্যাঁ স্যার, এখানে ক্যাপাবিলিটি বলেন, ক্যাপাবিলিটি of the regulatory organizations. Adulteration can largely be reduced by raising the capability of the regulatory organizations. Good. অভ্যন্তরীণ নিরীক্ষার মাধ্যমে একটি প্রতিষ্ঠান কর্মচারীদের চুরি নিয়ন্ত্রণ করতে পারে। শামীম কি লিখেছেন? So লিখেছি an organization can control theft of employees through an internal audit. হ্যাঁ, an organization can control theft of employee by employee theft
An organization can control employee theft through internal audit. Good. Through internal audit. Internal audit. An organization can control employee theft through internal audit. স্যার ইন্টারনাল অডিটের আগে আর্টিকেল লাগবে না? এখানে অভ্যন্তরীণ নিরীক্ষার মাধ্যমে থ্রু ইন্টারনাল অডিট, না আর্টিকেল লাগবে না, একটি ইন্টারনাল Okay, লাগবে না। হ্যাঁ, থ্রু ইন্টারনাল অডিট। আমরা গত রাতে নাটকের পর্বটি দেখে উপভোগ করেছি। রচনা কি লিখেছেন? We enjoyed the episode of drama last night. যে দেখাটা বাদ করে গেল, আপনি 50% নাম্বার পাবেন। We enjoyed watching the episode of the drama We enjoyed watching the episode of the drama last night. We enjoyed watching the episode of the drama last night. আলাপ আলোচনা অনুষ্ঠানে বুদ্ধিজীবীদেরকে প্রায় দলীয় দৃষ্টিভঙ্গি থেকে যুক্তিতর্ক উপস্থাপন করতে দেখা যায়। স্যার একটা কথা ছিল, 4 নম্বরে আমরা 5 ডিফিনিট করলাম কেন স্যার? গত রাতে থাকার কারণে অতীত নির্দেশক শব্দ আছে সুস্পষ্ট, এই কারণে। হ্যাঁ, জুবায়ের বলেন পরেরটা। আলাপ আলোচনা অনুষ্ঠানে বুদ্ধিজীবীদেরকে প্রায় দলীয় দৃষ্টিভঙ্গি থেকে যুক্তিতর্ক উপস্থাপন করে দেখা যায়। কি লিখবো? Sir, the intellectual are almost seen to submit argument from partial aptitude in the discussions program. The intellectuals are often seen. The intellectuals are often seen to present argument. The intellectuals are often seen to present arguments কিসের মাধ্যমে? From the intellectuals are often seen to present arguments from from political outlook. From political outlook in a talk show. পার্টি পার্সপেক্টিভ দিছি। দলীয় দৃষ্টিভঙ্গি ছিল না, রাজনৈতিক দলীয় না, হ্যাঁ দলীয় আসবে, হ্যাঁ পলিটিক্যাল না, দলীয় দৃষ্টিভঙ্গি। পার্শিয়াল দিয়েছিলাম স্যার। পার্শিয়াল তো আংশিক হয়ে যাবে। দলীয় কি লিখবো? পার্টি পার্সপেক্টিভ। পার্টি পার্সপেক্টিভ, হ্যাঁ আউটলুক from perspective of the party। আর কি হতে পারে? হ্যাঁ, from the perspective of মিললো? from the perspective of the political party, ভালো হয় না, political party, from the perspective of political party network। কাছাকাছি যা একটু সুন্দর করে দেয়, দেখেন তো। during the talk show, during দেখেন না, in a talk show বলেন, from the perspective of one political party বলে তাহলে চলে আসবে। the perspective of political party in a talk show লেখা যায়। আর এই পার্সপেক্টিভ অফ পলিটিক্যাল পার্টির বাইরে আর কেউ কিছু লিখছেন? আমার পুরাটা একটু অন্যরকম হয়েছে। হ্যাঁ বলেন। In talk show, most of the time, intellectuals are seen to present argumentation from the perspective of their own party. ঠিক আছে, হ্যাঁ from the perspective of, ঠিক আছে। আচ্ছা, এটি বলার অপেক্ষা রাখে না, একজন সংবাদ পাঠককে সুস্পষ্ট কণ্ঠের অধিকারী হতে হয়। আচ্ছা, সীমান্ত কি লিখেছেন? এটা লিখছে it goes without saying that a news reader is to be a clear voice. is to be না, বলতে হয় স্যার। is to be হবে না। জুবায়ের স্যার is to have দিলে হবে। এটা লিখছে স্যার। is to have
It goes without saying that a news presenter has to consist of clear voice. Has to possess, হ্যাঁ Possessed possess, ঠিক আছে consist of clear কিন্তু voice. হ্যাঁ yes has to have বা has to possess, good. It goes আর আমি লিখছি had to have has to have, had to কেন, has to have possess, মানে it goes without saying that, a হ্যাঁ news presenter has to have clear voice. তার এখানে বি দিলে হবে না have এর দিলে হবে জায়গায় না, মানে থাকা অধিকারী তো has to be না টু বি দিলে হবে না, নিউজ প্রেজেন্ট তাহলে হতে হয় বোঝায়, মানে এখানে থাকতে অধিকারী হতে হয়, প্রদেশ করা অর্থ বোঝাচ্ছে। আর কেউ কিছু লিখছেন? স্যার মাস্ট হ্যাভ দিয়েছি। মাস্ট হ্যাভ দিয়েছেন না, মাস্ট লেখা যাবে। আর কিছু? আর কিছু? স্যার ক্লিয়ারে ওইখানে এক্সপ্লিসিট ইউজ করা যায় না, এক্সপ্লিসিট ভয়েস? না এটা ক্লিয়ারই বলবেন, এটা ক্লিয়ারই বলবেন। ওকে নেক্সট। মুক্তিযোদ্ধারা তাদের ত্যাগদীপ্ত জীবন দেশের জন্য উৎসর্গ করেছেন, মাহমুদুল হাসান। জি স্যার। The freedom fighters sacrificed their tender lives for the sake of the country. হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। রচনা? স্যার এটাই, হ্যাঁ এটাই। the freedom fighters have sacrificed their vigorous lives for country. হ্যাঁ হ্যাঁ বলতে সেই কথা, ঠিক আছে। The freedom fighters have কি করেছেন, sacrifice their, হ্যাঁ এখানে tender lives or vigorous life, tender lives for the country, for the country. The freedom fighters have sacrificed their tender lives for the country. ডেডিকেটেড টু দিয়েছি স্যার। হ্যাঁ হবে, লেখা যাবে। অসাধারণ পারদর্শিতার জন্য ছাত্রটিকে পুরস্কার দেওয়া হয়েছে, কি লিখছেন? সীমান্ত বলেন। The student has been awarded for outstanding performance. Has been rewarded, নাম্বার পাবেন পুরোটাই, rewarded লেখেন, rewarded for outstanding performance, The student has been rewarded for outstanding performance. জ্ঞান হস্তান্তর প্রক্রিয়া সহজ করা গেলে লক্ষ লক্ষ শিক্ষার্থী উপকৃত হবে, কি লিখছেন? Millions of students will benefit to making the process of will be benefited. will be benefited হবে, হ্যাঁ উপকৃত হবে। will benefit দিলে কোনো নাম্বার পাবেন না। The millions of students, অথবা 100,000 students, millions অথবা এখানে বলতে পারেন 100,000 students, 100,000 students 100, তাহলে 100 না এখানে ব্লক করো, several 100,000 বলি, এখানে several 100,000 বলে, তাহলে হয় several 100,000 students will be benefited if several 100,000 students will be benefited if, জ্ঞান হস্তান্তর প্রক্রিয়া সহজ করা গেলে, if the method of transferring knowledge
can be made সহজ কি লিখবো ইজি স্যার আমি বিকাম ইজি শুধু দিছিলাম বি ইজি দিয়েছি টু বি কোথায় মেথড ট্রান্সফারিং নলেজ বি ইজি দিয়েছি মেথড if the method of transferring knowledge be easy, millions of students will be benefited. 50% নাম্বার পাবেন 50%, হ্যাঁ দুবার কি লিখছিলেন বললেন স্যার বিকাম ইজি হবে কি 50% বিকাম ইজি আচ্ছা যে নেতা দূরদর্শিতা আছে বলে তুমি মনে করো তিনি পুনর্নির্বাচিত হয়েছেন সীমান্ত We think the leader who has foresight will be re-elected. বলেন উই থিংক But the leader who has prudence will be re-elected. উই থিংক দ্যাট দিয়ে করেছেন না Yes, sir. উই থিংক যে নেতা দূরদর্শী আছে বলে মনে করি আচ্ছা হ্যাঁ নাম্বার পাবেন আর কে রচনা স্যার এটা সিম দিয়ে করেছি উই সিম দ্যাট দ্য লিডার হু হ্যাজ প্রুডেন্স উইল বি ইলেক্টেড अगेन হ্যাঁ নাম্বার পাবেন আর কিছু ভিন্নভাবে So the leader who has foresightness তারপরে কমার মধ্যে we think টা ঢুকিয়েছি we think will be re-elected. না আপনি নাম্বার পাবেন না স্যার আমি লিখেছিলাম হ্যাঁ। the leader whom we think as আমি তো prudent 10 নম্বরে লিখতে পারি নাই will be re-elected. হুম লিখেছেন আপনি কোনো নাম্বার পাবেন না আচ্ছা আর কেউ স্যার whom we think দেয়া যাবে না না নাম্বার পাবেন না আর দেখেন এটা একটু ভালো একটা এটা একটু অনেক কঠিন সেন্টেন্স একটা এটা দ্যাট দিয়ে আপনারা করেছেন নাম্বার দিচ্ছি আসলে এটা দ্যাটের থেকে এখানে যে স্ট্রাকচারটা চেয়েছে আমরা সেই স্ট্রাকচারে যেতে পারিনি আসলে কেউই এখানে যে স্ট্রাকচারটা চাওয়া হয়েছে সেই স্ট্রাকচারটাতে আমরা যেতে পারিনি এক্সাক্ট যে স্ট্রাকচার দ্যাট দিয়ে করলে নাম্বার পাবেন সমস্যা নেই দেখেন এখানে এভাবে লিখবেন দ্য লিডার খেয়াল করেন হু উই থিংক হ্যাজ prudence will be re-elected একটু খেয়াল করে দেখবেন এখানে আমি এখানে কমা দিয়েছি দ্য লিডার পরে কমা দ্য লিডার হু এখানে কমা who we think has prudence who we think আগে কমা হয় the leader who we think has prudence এখানে না দিয়ে the leader who we think has এভাবে কমা দেন এখানে একটা ক্লজ আসে দেন মূল সেন্টেন্সটা হলো the leader will be re-elected the leader who has খেয়াল করেন the leader who has prudence will be re-elected এখানে আমি এই ক্লজটা বাইরে থেকে আসছে শুধু এই একটা ক্লজ আসছে যেটা বাইরে থেকে দেখেন একটু আন্ডারলাইন কি অংশ মানে উই থিংক এটা বাইরে থেকে আসে the leader মানে মূল ক্লজ the leader who has prudence যে নেতার দূরদর্শিতা আছে will be elected তিনি পুনর্নির্বাচিত হবেন the leader who has prudence will be re-elected এখানে দুইটা ক্লজ যে নেতার দূরদর্শিতা আছে তিনি পুনর্নির্বাচিত হবেন আর the leader who এখানে we think এখানে একটা মানে ক্লজ কিন্তু এখানে তিনটা একটা কানেক্ট কনজাংশন সাইলেন্ট আছে একটা দ্যাট এখানে সাইলেন্ট থাকবে the leader আমাদের দ্যাটটা এখানে সাইলেন্ট দেখে মূলত মাঝখানে একটা আমরা ক্লজ নিয়ে আসি এইভাবে লিখলে এটা সবচেয়ে ভালো কারণ হুম দেওয়া যাবে কেন ওই যে হ্যাজ আছে যে হুম হ্যাজ হয় না হুম হ্যাজ হয় যেহেতু দূরদর্শিতা আছে এখানে হুম দেওয়া যাবে না এটা হবে হু হ্যাজ the leader who we think has prudence will be re-elected স্যার যেহেতু উই থিংকটা একটা আলাদা ক্লোজ এবং এইটা হচ্ছে যে মানে এইটা তাহলে কেন আমি হ্যাজ স্টুডেন্টস এর পরে বসাতে পারবো না এরকম দুইটা কমা দিয়ে না ওই যে আমরা মনে করি যে the leader যাকে আমরা মনে করি যে নেতা দূরদর্শিতা আছে বলে আমরা মনে করি the leader মানে we think the leader who we think has যার দূরদর্শিতা আছে বলে আমরা মনে করি যখন ওইখানে নিয়ে যান the leader who has prudence we think তাহলে তো আপনার
এই হু এর পরে যেটা আসতেছে এই উই থিংটা ওই হু ক্লজটাকে অনেকটা মডিফাই করছে, আলাদা, সম্পূর্ণ আলাদা একটা ক্লজ। এই জন্য হু হ্যাজ প্রুডেন্স উইল বি রিলেটেড এর মূল। এখানে যেটা হবে হু এর পরে এই উই থিংটা আসবে, যার দূরত্বে আছে বলে আমরা মনে করি। তাহলে আমরা মনে করি এটা ওই যারের সঙ্গে, যারের সাথে থাকবে। স্যার হোম দিয়ে কি প্রুডেন্ট ইউজ করা যায় না? না না, প্রুডেন্ট এখানে হুম ইউজ করা যাবে না, কারণ হ্যাজ ভার্ব যখন হবে তখন হুম ইউজ করা যাবে না। স্যার যার যদি আছে, হাইফেন দেওয়া হয়, দ্য লিডারের পরে হাইফেন এবং এই প্রুডেন্সের পর পর্যন্ত হাইফেন। দেখেন তো না, এই হুম হ্যাজ এরকম লেখা যায় কিনা আমি যদি বলি, খেয়াল করে দেখেন যে হুম হ্যাজ কখনো হয় কিনা। হুম হ্যাজ বলা যায় না স্যার, বলা যায় না, হুম হ্যাজটা বলা যায় না, সামনে কিছু লাগবে। হু হ্যাজ। এটাই পরীক্ষায় হয় সমস্যাটা, প্রিলির পরীক্ষায় এই সেন্টেন্স থাকলে এখানে মাল্টিপল চয়েস গুলোতে একটা অপশন দেওয়া থাকে হুম উই থিংক হ্যাজ প্রুডেন্স, একটা হলো হু উই থিংক হ্যাজ প্রুডেন্স। ঝামেলাটা হয় আমরা যেহেতু চিন্তা করি যে এখানে ওই যে উই চলে আসে, তাহলে তো হু হওয়ার কথা, এরকম একটা কনফিউশন হয়। এরকম হবে না, মানে হ্যাজ ভার্ব যখন থাকবে তখন সেন্সটা কাকে অর্থ বোঝালেও হুম ব্যবহার না করে হু ব্যবহার করতে হয়। স্কোর করে স্যার মাহমুদুল হাসান 17। কে মাহমুদুল হাসান? জি। সীমান্ত 15 স্যার। 17, সীমান্ত 15, স্যার জুবাইর 14। জুবাইর 14। রচনা 15। রচনা 15। নেক্সট ইসমাইল 12 স্যার। কে 12? ইসমাইল 12। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। আসতেছে তোমার কোশ্চেন। স্যার শামিম 15। শামিম 15। আর কেউ আছেন? স্যার আসলাম 14। আসলাম 14। এবং সবচেয়ে মজার বিষয় হলো আপনার কিন্তু সবার একটা স্টেবল স্কোর চলে আসে, খেয়াল করে দেখছেন সবারই। আর এরকম প্রশ্ন আসলে পারবো পরীক্ষায়। হ্যাঁ, আজকে যে কোয়েশ্চেন করছেন এরকম কোয়েশ্চেন হলে স্যার পারবো আশা করা যায়। পরীক্ষা এই মানের সেন্টেন্সে আপনি 60% নাম্বার পেলে আপনাকে কেউ কোনো পরীক্ষা আটকাতে পারবে না, একদম ক্লিয়ার কাট কথা। ব্যাংকের পরীক্ষা একটা আজকের পরীক্ষাটা মনে হচ্ছে যে একটা স্যার ঠিক আছে, মনে হচ্ছে পারবো। হ্যাঁ, মানে এই মানের পরীক্ষাই থাকবে, এই মানের কোশ্চেনেই আপনাকে 60% নাম্বার পেতে হবে। মানে কঠিন হলে কঠিন তো করা যাবে, আটকানো তো যাবে, কিন্তু এই সেন্টেন্সগুলো যখন আপনাদেরকে এই কোর্সে প্রথমে দিলে সেখানে দেখা যায় আপনাদের বিলো 10 হতো, গড় এভারেজ স্কোর যদি আমরা বলি 7, 8, 9, 10 এটা হতো। আজকে আমরা এভারেজ স্কোরটা বলা যায় এখানে 20-তে 14, 20-তে 14, তার মানে আমাদের স্কোরটা 70% ছিল, খুব ভালো স্কোর হয়েছে, অনেক ভালো স্কোর হয়েছে, একটা স্টেবল স্কোরের দিকে আমরা চলেছি। এবং স্ট্রাকচারাল যে প্রত্যেকটা সেন্টেন্স দেখে মনে হয়েছে যে লিখতে পারবো। হ্যাঁ হ্যাঁ, এটাই ভাই, তো আগে এটা কোন সেন্টেন্স দেখে মনে হইতো যে লিখতে পারবো না, পরে চেষ্টা করলে হয়তো বা কাছাকাছি। হ্যাঁ, সেদিন ভাইবা আমাদের ভাইবা বিশেষ ভাইবা স্পিকিং কোর্স করে নাসরিন নামে একটা মেয়ে, জগন্নাথ ইউনিভার্সিটি পাস করা, ও বলতেছে স্যার সেদিন যে স্যার পরীক্ষা দিলাম ইংলিশ, মনে হলো যে আপনি স্যার ক্লাসে ট্রান্সলেশন দিচ্ছেন লিখতেছি, আপনি রিডিং প্যাসেজ দিচ্ছেন ওগুলা করতেছি, মানে কখনোই মনে হয় না যে ইংলিশ বিসিএস এর ইংলিশ পরীক্ষা দিচ্ছি, মানে ক্লাস মনে হচ্ছে যে ক্লাসে প্র্যাকটিস স্যার করতে দিচ্ছেন, বসে বসে করতেছি। মানে এই যে কনফিডেন্স লেভেলটা, এটা যখন আপনার হবে তখনই হবে, তখন আপনাকে আর আটকানোর কোনো উপায় নেই। এখন এই যে যাদের স্কোরটা 12+ হয়ে গেছে তারা ওই লেভেলে, ওই কনফিডেন্স লেভেলটাতে এসেছেন, এটা আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। ইসমাইল একটা কোশ্চেন করতেছিল, ইসমাইল কি? স্যার 6 নম্বরটা স্যার। স্যার 6 নম্বরটা কি লিখছিল বলো? আপনার বইয়ের মধ্যে পড়েছি স্যার করতে হয় বা হতে হয় এরকম থাকলে M2:R2 হয়, কিন্তু হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, ওটা দেখো, ওইটা আমরা একটু রিটেনে একটু ভিন্নভাবে পড়াই, হয়তো বেসিক ইংলিশ বই বা স্পোকেন ইংলিশ বইটা তো এটা তুমি পড়েছো, তুমি যে স্ট্রাকচার যেখান থেকে রেফারেন্স দিচ্ছ ওটা স্পোকেন স্ট্রাকচার, মানে ইনফর্মাল স্ট্রাকচার, ইনফর্মাল, কিন্তু রিটেনটা হলো ফর্মাল ইংলিশ। তো এখানে তে হয় বুঝালে হ্যাভ টু হ্যাজ টু দ্বারা লাগবা, তে হবে বুঝালে উইল হ্যাভ টু দ্বারা লাগবা, তে হয় বুঝালে হ্যাভ টু হ্যাজ টু দ্বারা লাগবা, তে হবে বুঝালে উইল হ্যাভ টু। আর যখন কথোপকথন স্পিকিং এর বিষয় হবে যে আমাকে যেতে হয় আই এম টু গো, ইজ টু গো, এরকম লিখতে পারবা।
এইটাই ইনফর্মাল ইংলিশ, স্পোকেন ইংলিশে am to is to are to দ্বারা লেখা যাবে, কিন্তু আমরা ফর্মাল ইংলিশে have to has to দ্বারা লিখব। ওকে আর কোনো কোয়েরি? রচনা কি ভাইবার স্পিকিং গুলো দেখেন? জি স্যার, আমি তো দেখে অনেক ভয় পেয়ে গিয়েছি, এরকম ইংলিশ ধরলে তো পারবো না কিছুই। না ভয় পাওয়ার, আপনি বইগুলো দেখতে থাকেন একটু। আপনি চাইলে ভাইবার প্র্যাকটিস গুলো করতে পারেন। হ্যাঁ, আপনি যদি চান যে জি স্যার। ভাইবার প্র্যাকটিস গুলো করবেন, ওটা করা যাবে। টাকা পয়সার সমস্যা থাকলে ক্যাডার হওয়ার পর টাকা দিয়েন। হ্যাঁ, যদি ফিনান্সিয়াল প্রবলেম থাকে আপনি ক্যাডার হওয়ার পরে বা যখন আপনার টাকা হয় তখন দিতে পারবেন। কোর্সটা মানে আপনার জন্য বেনিফিশিয়াল হবে, কারণ সিলেবাসটা করেছি আমরা অনেক রিচ। বিশেষ করে বঙ্গবন্ধুকে নিয়ে যখন আমরা আসবো, একদম বঙ্গবন্ধু সেই 1920 থেকে শুরু করে 1975 পর্যন্ত ঘটনাগুলো আমরা ইংলিশে স্টুডেন্টদেরকে দিয়ে বলাবো। এগুলা ধরেন রেডি করে দিব, ওরা পড়ে এসে বলবে। হ্যাঁ, বিশাল একটা জিনিস হবে। এভাবে লিবারেশন ওয়ার যেগুলো আছে এভাবে থাকবে ঘটনাগুলো। বাংলাদেশের ইতিহাস নিয়ে যে ঘটনাগুলো আছে, ব্রিটিশ শাসন থেকে শুরু করে সে 1940 পর্যন্ত যে ইনসিডেন্টগুলো, এগুলো সব ইংলিশে জানবে। এইভাবে আমরা টার্গেট নিয়েছি 16টা ক্লাসে ওই সবগুলো বিষয় কভার করবো। জি স্যার। হ্যাঁ, তো যদি আপনি করতে চান মেসেজ দিয়ে রাখেন, ভাইবার জন্য আমি আপনাকে অ্যাড করে নেব। জি স্যার। রাত 9টায় এই বৃহস্পতিবার আছে, এই সপ্তাহে বৃহস্পতিবার শুক্রবার আছে রাত 9টায়। ওকে নর্মাল স্যার। রুটিন হলো রবি মঙ্গল বৃহস্পতি রাত 9টা থেকে 10:30 পর্যন্ত। খুব ভালো, খুব এনজয়েবল। মানে দেখবেন যে অনেকে কিন্তু বলতে পারছে না, কিন্তু আস্তে আস্তে ইমপ্রুভ করছে, বলা শিখছে। জি স্যার, বলতে বলতে আর কি প্রথমে বলতে ভয় লাগে আসলে। বলতে ভয় লাগে। ভাইবা যে আপনার ইংলিশে হবে বিষয়টা এরকম না, কিন্তু ইংলিশে হতে পারে ভাইবা এক। আরেকটা হলো আপনার ভাইবার শেষে অনেকেই বলে যে আপনি একটা বিষয় দিয়ে বলে যে 2 মিনিট বলেন। ধর বললো যে এই আল জাজিরার যে রিপোর্টটা হয়েছে সরকার এর বিরুদ্ধে করেছে, অল দ্য প্রাইম মিনিস্টার ম্যানস, এটা একটা প্রতিবাদ লিখে আপনি 2 মিনিটে করেন, এরকম আপনাকে বলতে পারে। সেই ক্ষেত্রে হঠাৎ 2টা মিনিট বলা, ওটা কিন্তু আপনার স্পিকিং ফ্লুয়েন্সিটা কেমন ওটাও দেখতে চায়। হ্যাঁ, যে আপনার পুরো ভাইবাটা বাংলায় হলো একটা কোশ্চেন, বললো যে এটা 2 মিনিট একটু বলেন, ওইটার জন্য হেল্প। আর এখানে যেটা হলো যে অনেক তথ্যগুলো ক্লিয়ার হবে শুনলে। আপনি যে ভিন্নজন একজন এক একভাবে কোশ্চেন উত্তর দিচ্ছে, তো আপনি প্রত্যেকটা ইয়ের কাছ থেকে অনেক কিছু শিখবেন, মানে লিসেন করার অনেক তথ্য আপনি জানবেন। এই জায়গায় তো স্যার ট্রান্সলেশন যখন করি এক একজন তো এক এক ভাবে করে, সেটা তো কিন্তু অনেক জানার বিষয় আছে। যেটা তো হ্যাঁ, ওইটাই তো। ক্লাসের সবচেয়ে বড় সুবিধাটাই হলো ওইটা। ওকে, আমরা এখন যাই আজকে পড়বো হলো রিডিং প্যাসেজ নিয়ে একটু কথা বলবো। A few words about reading passage. A few words about reading passage. বিশেষ করে আমাদের বিসিএস পরীক্ষায় রিডিং প্যাসেজ থেকে যে কোশ্চেনগুলো থাকে সেখানে সব মিলে 100 কোশ্চেন, 100 মার্কসের কোশ্চেন। এর মধ্যে সেন্টেন্স মেকিং থেকে শুরু করে আপনার গ্রামাটিক্যাল কিছু বিষয় আছে, জয়নিং সেন্টেন্স আছে, সামারি রাইটিং, ওইগুলো আমরা একটু দেখবো যে কিভাবে এই প্রশ্নগুলো উত্তর করতে হবে। বিসিএস রিটেন ইংলিশ এর পার্ট এ তে একটি রিডিং প্যাসেজ পরীক্ষায় আসে এবং এখানে থিমেটিক কোশ্চেন সহ বিভিন্ন ধরনের কোশ্চেন থাকে। এই অংশে একজন, হ্যাঁ, সীমান্ত রায় হাত উঠেছেন, বলেন। স্যার এটা কত আপনার বইয়ে কোথায় স্যার? পিছনে? না, এটা বইতে নাই। এই পার্টটা আগের এডিশনটাতে নাই, নতুন এডিশন অ্যাড করেছি। এটা আপনাদের পিডিএফ ফাইল দিয়ে দেবো ক্লাস শেষে। এই পার্টটুকু আমাদের আগের এডিশনগুলোতে নাই, এটা এইবার অ্যাড হয়েছে। ওকে স্যার। হ্যাঁ, বিসিএস রিটেন ইংলিশের দেখেন এখানে বললাম যে এই অংশে একজন পরীক্ষার্থীর রিডিং এবং রাইটিং স্কিলের পাশাপাশি কিছু গ্রামাটিক্যাল বিষয়ের উপর দক্ষতা যাচাই করা হয়। দেখুন দুইটা জিনিস, এই অংশে পরীক্ষার্থী রিডিং এর রাইটিং স্কিলটা যাচাই করা হয় এবং কিছু গ্রামাটিক্যাল বিষয়ের উপর দক্ষতা যাচাই করা হয়। প্রথমে আসা যাক রিডিং প্যাসেজের 1 নং প্রশ্নে। এখানে মোট 10টি প্রশ্ন থাকে, প্রতিটি প্রশ্নের জন্য নাম্বার হলো 3। প্রশ্ন বলা থাকে, ডু নট কপি এনি সেন্টেন্স ফ্রম দ্য প্যাসেজ অ্যাবাভ, write the answers in your own sentences having your own wording and phrasing। অর্থাৎ রিডিং প্যাসেজ থেকে কোনো সেন্টেন্স হুবহু লেখা যাবে না, আর আনসার লেখার সময় নিজস্ব কিছু ওয়ার্ডস এবং ফ্রেজেস ব্যবহার করতে হবে। এখন প্রশ্ন হতে পারে, আনসার লেখার সময় তাহলে আমরা কি রিডিং প্যাসেজে সবকিছু বাদ দিব? না, সবকিছু বাদ দিলে তো আনসারটি ইররিলেভেন্ট হয়ে যাবে। তাই আপনি উত্তর করার সময় প্রশ্নের শেষ অংশ থেকে শুরু করবেন এবং রিডিং প্যাসেজে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে
সেগুলোর কিছু সিনোনিমাস ব্যবহার করবেন এবং রিডিং প্যাসেজে যে সেন্টেন্সগুলো যে স্ট্রাকচারে আছে লেখার সময় একটু ভিন্ন স্ট্রাকচার লিখতে পারলে ভালো। যেমন ধরুন রিডিং প্যাসেজটিতে একটি প্রশ্নের উত্তর যেখানে দেওয়া আছে সেখানে হয়তো সিম্পল সেন্টেন্সে রয়েছে, আপনি আনসার করার সময় সেগুলোকে কমপ্লেক্স কম্পাউন্ডে অথবা কম্পাউন্ডে রূপান্তর করতে পারেন। তবে একটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, কোনো টেকনিক্যাল ওয়ার্ড বা প্রপার নাউন এর সিনোনিমাস কিন্তু লেখা যাবে না, অর্থাৎ কোনো টেকনিক্যাল ওয়ার্ডের সিনোনিমাস ইউজ করা যাবে না। হয়তো ডিজিটাল বাংলাদেশ নেটটা আছে, এটার সিনোনিমাস ইউজ করা যাবে না, কোনো প্রপার নাউনের সিনোনিমাস ইউজ করা যাবে না। এক্ষেত্রে টেকনিক্যাল ওয়ার্ড বা প্রপার নাউনটি অপরিবর্তিত আকারে সেন্টেন্সে লিখতে হবে। আরেকটি প্রশ্ন অনেকেই করে থাকেন, আর তা হলো প্রতিটি থিমেটিক কোশ্চেন এর আনসার কত লাইনে লিখতে হবে। প্রতিটি থিমেটিক কোশ্চেনের আনসার কত লাইনে লিখতে হবে, এটা এই প্রশ্নটা কি করে? হ্যাঁ, এখানে হ্যাঁ, এটি অবশ্যই একজন বিসিএস পরীক্ষার্থীকে জানতে হবে। এখানে নির্দিষ্ট কোনো লাইনের সীমাবদ্ধতা নেই। কোনো প্রশ্নের উত্তর এক লাইনেও হতে পারে। আচ্ছা দেখেন, কোনো প্রশ্ন তো যদি 5 লাইনে হয় আপনি 5 লাইনে লিখবেন, 3 লাইনে স্যার হলে একটু 3 লাইনে। বড় করে দেন, হ্যাঁ একটু বড় করে দেন, আমাদের মোবাইলে দেখতে একটু কষ্ট। আচ্ছা, বড় করে দিচ্ছি। দেখা যায়? জি স্যার। হ্যাঁ। কোনো প্রশ্নের উত্তর যদি 5 লাইনে হয় আপনি 5 লাইনে লিখবেন, 3 লাইনে হলে 3 লাইনে লিখবেন। আবার কোনো প্রশ্নের উত্তর 1 লাইনেও হতে পারে, সেক্ষেত্রে আপনি 1 লাইনেই লিখবেন। অপ্রাসঙ্গিক কিছু এনে অপ্রয়োজনীয়ভাবে কোনো প্রশ্নের উত্তর বড় করবার দরকার নেই। এখন তার মানে হলো, আর থিমেটিক কোশ্চেনের সর্বশেষ কোশ্চেনটি থাকে যেটা পড়া যায়, তার মানে এখান থেকে যেটা দেখা যাচ্ছে, যদি আপনি মনে করেন যে একটা কোশ্চেনের আনসার 5 লাইন হবে, আপনি 5 লাইনে লিখবেন, 3 লাইন হলে 3 লাইন। যদি কোনো কোশ্চেন 1 লাইনে আনসার, আপনি 1 লাইন লিখেন। তবে আননেসেসারিলি এটা বিগ করা দরকার নেই যে একটা ছোট হয়ে গেল বড় করি, ওরকম করবেন না। একটা কোশ্চেনের আনসার আরেকটা কোশ্চেনের দিকে যাবো না, আমরা প্রথমে থিমেটিক কোশ্চেনগুলো একবার একটু পড়বেন। প্রথম হলো আমরা থিমেটিক কোশ্চেনগুলো একবার একটু পড়বো ভালো করে যে কি কি কোশ্চেনগুলো এখানে আছে। তারপরে এখানে একটা লিঙ্ক হতে পারে বা একটা কোন পর্যন্ত কভার করলো, পরে এই কোশ্চেন দেখলে বোঝা যাবে যে এটা পরের কোশ্চেনের আনসার। এই জন্য আপনি প্রথমে কোশ্চেনগুলো পড়বেন, পরে একটা আইডিয়া হবে যে ইয়েস এখন শুরু করবেন। এখন কোশ্চেনগুলো পড়ার পরে আপনি প্রথমে 1 নাম্বার কোশ্চেনের আনসারটা কোথায় আছে সেটা খুঁজে বের করবেন। সেটা বের করার পরে 2 নাম্বার, 3 নাম্বার, এভাবে যে পর্যন্ত যাবেন। তো এখানে যেটা হয় যে সাধারণত 1 নাম্বার যেখানে পেলেন এ নাম্বার, বি নাম্বারটা কিন্তু তার নিচে থাকবে। বি নাম্বার, সি নাম্বারগুলো কিন্তু আমাদের সাধারণত তার নিচে থাকবে, তার উপরে থাকবে না। এটা একটা বিষয়। 2-1টা ব্যতিক্রম হতে পারে। এই জন্য 1-2টা কোশ্চেন আনসার পেলে বাকিগুলো অনায়াসে পাওয়া যায়। সেক্ষেত্রে হয়তো রিডিং প্যাসেজটা না পড়েই আপনি সরাসরি থিমেটিক কোশ্চেনে চলে যেতে পারেন। অনেক ক্ষেত্রে যদি রিডিং প্যাসেজটা যখন অনেক বড় হয়, যদি 3-4 পেজের একটা রিডিং প্যাসেজ বা 2-2.5 পেজ একটা রিডিং প্যাসেজ, অনেক বড় রিডিং প্যাসেজ, সেই ক্ষেত্রে অনেকেই রিডিং প্যাসেজ পড়তে গিয়ে একটু অসুবিধার সম্মুখীন হয়। সেটা হলো রিডিং প্যাসেজটা পড়ার পরে আপনার মাথায় অনেকগুলো তথ্য ঘুরতে থাকে যে এটাই মাত্র দেখলাম, ওইখানে এটা এখানে আছে, এরকম অনেকটা বিষয় হয়। তখন আবার কোশ্চেন যখন যান তখন একটা স্ট্রেস তৈরি হয়। এই কারণে যদি বড় হয় সেক্ষেত্রে আপনি সবার প্রথমে যেটা করবেন, কোশ্চেনে চলে যাবেন। কোশ্চেন থেকে এ নাম্বার কোশ্চেন আনসার করলেন, তারপর বি, তারপর সি, তারপর ডি, এভাবে করলেই এই 10টা কোশ্চেন আনসার করতে করতে দেখবেন যে রিডিং প্যাসেজটা সম্পর্কে আপনার অনেকখানি ক্লিয়ার ধারণা হয়ে গেছে। আর যদি রিডিং প্যাসেজটা ছোট হয়, ব্যাংকের পরীক্ষা যেটা থাকে শর্ট একটা রিডিং প্যাসেজ থাকে, সেই ক্ষেত্রে আপনি রিডিং প্যাসেজটা পড়বেন, পড়ে তারপরে কোশ্চেনগুলো লিখবেন। তো বিগ প্যাসেজ হলে আমরা সাধারণত সাজেস্ট করি কোশ্চেন থেকে সরাসরি রিডিং প্যাসেজে আসবার। হ্যাঁ, আমরা সাজেস্ট করলেও আপনাদের যেটা হবে যে আপনি কোনটা কনভেনিয়েন্ট, কোনটা পছন্দ, মানে আপনি কোনটায় অভ্যস্ত, সেটাও একটু বিষয় এখানে বিবেচ্য বিষয় হয়। যে অনেকেই আছে যে থিমেটিক কোশ্চেন পড়ে ওইভাবে কোশ্চেনগুলোর আনসার ট্রেস করতে পারে না, তারা রিডিং প্যাসেজটা পড়েই ভালো কমফোর্ট ফিল করে, সেক্ষেত্রে আপনি সেটাও চুজ করতে পারেন। তবে একটু টাইম কিলিং হয় সাধারণত এই বিষয়গুলোর ক্ষেত্রে। আর ধরুন আপনি থিমেটিক কোশ্চেনগুলো করার পরে যেহেতু রিডিং প্যাসেজটা সম্পর্কে মোটামুটি আপনার ধারণা হয়ে যাবে, এরপরে আপনি যেটা করবেন যে সামারি রাইটিং এ চলে যাবেন। মানে এখানে 1 নাম্বার কোশ্চেনটা আনসার করার পরে আপনি 6 নাম্বার কোশ্চেনের আনসারটা করে ফেলবেন, সামারি রাইটিং যেটা। কারণ হলো যেহেতু আপনি থিমেটিক কোশ্চেনগুলো পড়েছেন, একটা অনেকখানি ক্লিয়ার আইডিয়া হয়েছে, তো সামারি রাইটিং এর সময় আবার পুরো রিডিং প্যাসেজটা পড়বেন। পড়ার সময় আপনি কোনটা ইন্ট্রোডাক্টরি লাইন, কোনগুলা এখানে আপনার
কজ, কোনগুলা রেজাল্ট, অথবা কোনগুলা স্টেপস, কোনগুলা রেজাল্ট, এইভাবে এগুলো একটু আলাদা করতে হবে, সংক্ষেপে একটু আন্ডারলাইন করে পেন্সিল দিয়ে লিখে রাখতে পারেন যে এটা ইন্ট্রোডাকশন, এটা কজ, এটা রেজাল্ট, তাতে সুবিধা হবে। তো অবশ্যই সামারি লেখার আগে রিডিং প্যাসেজটা আবার ভালো করে পড়ে বুঝে তারপরে নিজের মতো করে লিখতে হবে। আমরা সামারি রাইটিং এর উপর একটা ফুল ক্লাস নেব, তখন এখানে ডিটেইলস বলবো যে সামারি রাইটিং গুলো কিভাবে লিখতে হবে। তো তার আগে যেটা বললাম যে রিডিং প্যাসেজটা থিমেটিক কোশ্চেনগুলোতে সরাসরি চলে যাওয়া, সেইখান থেকে যদি কোশ্চেনটা আমরা আসতে পারি, এটা অনেক টাইমটা সেভ হয়। তারপরে আপনি এরপরে পরে কোশ্চেনগুলোতে যাবেন। এখন ধরেন আমরা অ্যালোকেশন অফ টাইমের কথা যদি বলি, যে অ্যালোকেশন অফ টাইমটা আপনার কোনটার জন্য কতটুকু হবে, কোনটার জন্য কতটুকু হবে সেটা একটা গুরুত্বপূর্ণ ধরনের বিষয়। অ্যালোকেশন অফ টাইম, যেমন ধরেন, যেমন আমরা থিমেটিক কোশ্চেন যেটা আছে 30 নম্বর 10টা কোশ্চেন, এই থিমেটিক কোশ্চেনে আমরা কতটুকু সময় নিতে পারবো? থিমেটিক কোশ্চেনে কিন্তু আমরা ম্যাক্সিমাম 40 মিনিটস টাইম স্পেন্ড করতে পারবো। সর্বোচ্চ একটু নোট নিতে পারেন, যেখানে সরি, থিমেটিক কোশ্চেনে আমরা ম্যাক্সিমাম 40 মিনিটস টাইমের মধ্যে এটা করতে হবে, এর বেশি নেওয়া যাবে না কোনো ক্রমে। তারপরে 2 নম্বর কোশ্চেন যেটা হলো কন্টেক্সচুয়াল মিনিং, এটা 1 নম্বর। 2 নম্বর হলো আপনার কন্টেক্সচুয়াল মিনিং, 5টা ওয়ার্ড থাকে, এখানে 5 মিনিট ধরেন। তারপর 3 নম্বর হলো ওয়ার্ড ফরমেশন, 5টা ওয়ার্ড, এখানে 5 মিনিট। এখানে এই 2 আর 3 এ 5 + 10 এভাবে কভার করতে হবে। 4 নম্বরে আপনার থাকে সেন্টেন্স মেকিং, 4 নম্বরে 10টা ওয়ার্ড দেওয়া থাকে এবং ওইটা রিডিং প্যাসেজ থেকে দেওয়া থাকে, ওইগুলো দিয়ে সেন্টেন্স লিখতে বলে। অনেক সময় এগুলো সিনোনিমস লিখে সিনোনিমস দিয়ে সেন্টেন্স করতে বলে, অথবা অ্যান্টোনিমস লিখে তারপরে অ্যান্টোনিমস দ্বারা সেন্টেন্স করতে বলে, এরকম। মানে এখানে 10টা থেকে 10 মিনিট লিখতে হবে। এখানে সেন্টেন্স মেকিং এর কথা আপনি যে বলেন, এখানে আমরা 10 মিনিটে কভার করতে হবে। তারপরে 5 নাম্বার হলো আপনার জয়নিং সেন্টেন্স, এখানে জয়নিং সেন্টেন্স, এখানে 5টা জয়নিং সেন্টেন্স লিখতে হয়, এখানে 10 নাম্বার, 10 মিনিট সময় নিতে পারবেন। তাহলে জয়নিং সেন্টেন্সে 10 মিনিট। তারপর 6 নাম্বার হলো আপনার সামারি রাইটিং, 10 সামারি রাইটিং, এটা আপনার 20 নাম্বারে, এখানে 25 মিনিট সময় নেওয়া যাবে সর্বোচ্চ, 25 মিনিটস। 7 নম্বরে হলো আপনার লেটার টু দ্য এডিটর, লেটার টু দ্য এডিটর, এখানে 25 মিনিট সময় নেওয়া যাবে, এখানে 25 মিনিট নেওয়া যাবে। কত হলো দেখেন, 10, 20, 30 আর হলো 50, তাহলে কত, 1 ঘন্টা 20 মিনিট, তারপর 2 ঘন্টা। হ্যাঁ, এখানে আপনার 2 আওয়ার্স যাবে। আর এখানে 2 আওয়ার যাওয়ার পরে বাকি যেটা পার্ট বি তে আছে, বিতে আপনি যেটা হলো ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা, এই দুইটার জন্য মানে ম্যাক্সিমাম 1 আওয়ার নিতে পারবেন। 50 মিনিটে করতে পারলে ভালো, 50 মিনিটের কঠিন, 60 মিনিট ধরেন, এখানে 60 মিনিটস। আর এসে রাইটিং এ 60 মিনিটস, এসে রাইটিং এ 60 মিনিটস। এভাবে মূলত আমাদের অ্যালোকেশন অফ টাইম, এখানে 2 ঘন্টা আর ওইখানে হলো 2 ঘন্টা। যদি রিডিং প্যাসেজে টাইমটা সেভ হয়, সেটা ভালো কান্ট্রি এসেতে কাজে লাগানো যায়। তো এইভাবে এই যে পার্ট এ তে 2 আওয়ার্স, পার্ট বি তে 2 আওয়ার্স, এইভাবে সময় নিয়ে কিছু পরীক্ষা নিজে নিজে আপনাকে প্র্যাকটিস করে পরীক্ষার হলে যেতে হবে। এই টাইম অ্যালোকেশনটা যদি মাথায় রাখতে পারেন, এইভাবে যদি বাসায় প্র্যাকটিস করেন সবকিছু কভার করার পরে, তখন দেখবেন যে অনেক ইজি হবে। কারণ আমরা অনেক ছাত্রছাত্রীকে দেখি যারা এই টাইম ম্যানেজমেন্টের দিকে খেয়াল না করে বিসিএস পরীক্ষায় প্রথম প্র্যাকটিস করে, এই জন্য দেখা শেষ করতে পারে না, যে অর্ধেক এসেটা অর্ধেক হয়, বা এসেটা 300 ওয়ার্ড, 400 ওয়ার্ড, 700 ওয়ার্ড এরকম হয়। এই জন্য সময় ধরে এইভাবে মোটামুটি 5টা রিডিং প্যাসেজের পরীক্ষা যদি আপনি বাসায় দিতে পারেন পরীক্ষার হলে বসবার আগে, দেখবেন যে অনেকখানি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এটার দিকে আমরা যাবো আস্তে আস্তে। এই পর্যন্ত কারো কোনো কোয়েরি আছে কিনা দেখেন তো। তার লেটারে কত মিনিট বললেন? লেটার অফ 25, লেটার টু দ্য এডিটর 25 মিনিটস। স্যার হ্যাঁ বলেন। স্যার, থিমেটিক কোশ্চেনের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে কোশ্চেনটা চাওয়া হয় সেই কোশ্চেনটা অনেক সময় প্যাসেজে সরাসরি থাকে না, অথবা কখনো কখনো এমনও দেখি যে এমন একটা কোশ্চেন করা হয়েছে যেটা প্যাসেজে একেবারেই নাই। বাট তাহলে সেক্ষেত্রে কি আমরা বাহির থেকে বা আমার নিজের যদি ওই বিষয়ে কিছু জানা থাকে, সেটাকে আমি লিখতে পারবো? না, প্যাসেজে যেমন যেহেতু নাম ধরে হলো থিমেটিক কোশ্চেন, অবশ্যই প্যাসেজ থাকবে, অবশ্যই প্যাসেজে আনসার থাকবে। এখন পর্যন্ত আমি এমন কোনো রিডিং প্যাসেজ পাইনি যেটা আনসারটা রিডিং প্যাসেজে নেই। হ্যাঁ, মিউট করে রাখেন মাহমুদুল হাসান, আমি এখন পর্যন্ত মাহমুদুল হাসান মিউট করে রাখেন।
আমি বিসিএস এ এখন পর্যন্ত এমন কোনো রিডিং প্যাসেজ পাইনি যেটার আনসারটা রিডিং প্যাসেজে নেই। সবগুলাই রিডিং প্যাসেজে থাকবে, যেহেতু নামই হলো থিমেটিক কোশ্চেন, এখানে থিমের বাইরে যাবে না। ব্যাংকের পরীক্ষাও এখন পর্যন্ত আমি এমন কোনো কোশ্চেন পাইনি যেটা থিমের ভিতরে নেই, আছে। তবে এখানে কিছুটা ব্যাংকের পরীক্ষা যেটা এখানে যেমন বিসিএস এ ডিরেক্ট থাকবে, দু একটা কোশ্চেনের শব্দ চয়নটা একটু ডিফারেন্ট করে, আর ইনডিরেক্ট হয় কিছু দুই একটা কোশ্চেন, এটা 10টার মধ্যে একটা কোশ্চেন থাকতে পারে যেটা আপনার ইমপ্লিসিট কোশ্চেন, এক্সপ্লিসিট না। অর্থাৎ ইমপ্লিসিট মানে এখানে সেন্সটা আছে কিন্তু ডিরেক্ট নাই, সেন্স থেকে অনুমান বুঝতে হবে যে এটা এই জিনিসটা বোঝাচ্ছে। এটা হলো এক্সপ্লিসিট, 10টার মধ্যে হয়তো 10টায় আপনি এক্সপ্লিসিট কোশ্চেন পাবে না, একটা বা দুইটা কোশ্চেন হতে পারে যেগুলো ইমপ্লিসিট কোশ্চেন, পরোক্ষ উল্লেখ, হিন্টস দেওয়া আছে শুধু, ওইটা আপনার ওই জায়গাটা বুঝে ওইখান থেকে আনসারটা হবে, আপনার মন করা বা রিডিং প্যাসেজের বাইরে থেকে কিছুই আনা যাবে না। আর কোনো কোয়েরি আছে কিনা বলুন। স্যার পার্ট বিটা যদি আগে শেষ করে নেই? আচ্ছা, পার্ট বিটা কখন শেষ করবেন? যদি দেখেন এসিটা কমন পড়ছে তখন আপনি পার্ট বিটা শেষ করে পার্ট এতে আসতে পারেন। যাদের যখন এসে কমন না হলে পার্ট বিটা আগে শুরু করবেন না, আর পার্ট বি শুরু করলে কিন্তু পার্ট বি শেষ করে পার্ট এতে আসবেন। যেমন এসে লেখার পরেই আপনি থিমেটিক কোশ্চেন আসবেন না, এসে লেখার পরে ট্রান্সলেশন দুইটা করে তারপর পার্ট এতে আসবেন। তো এসে কমন না হলে, এসে অনেক ভালো লিখতে না পারলে তখন আপনি পার্ট বি দ্বারা শুরু করবেন না। হ্যাঁ, যদি এসে কমন পড়ে যায় খুব ভালো হয়েছে, ওটা শেষ করে পার্ট এতে আসতে পারেন। হ্যাঁ, আর কিছু আর কোনো কোয়েরি? না। আচ্ছা, এখন আসেন এই যে টাইটেল যেটা বলছিলাম, টাইটেল লেখার ক্ষেত্রে একটু গুরুত্বপূর্ণ বিষয়, থিমেটিক কোশ্চেনের সর্বশেষ যে কোশ্চেনটি দেওয়া থাকে তা হলো রিডিং প্যাসেজে একটি উপযুক্ত টাইটেল লেখা। তো প্রশ্ন বলা থাকে গিভ এ সুইটেবল টাইটেল টু দিস রিডিং প্যাসেজ, এই রিডিং প্যাসেজে একটা সুইটেবল টাইটেল দিন। এক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে, কারণ টাইটেলটি এমনভাবে লিখতে হবে যাতে করে টাইটেলটি পড়েই রিডিং প্যাসেজটি কি সম্পর্কে তার স্পষ্ট ধারণা পাওয়া যায়। আর টাইটেলের মধ্যে সাধারণত ভার্ব থাকবে না, সাধারণত ইনফিনিটিভ, জিরান্ড অথবা নাউন ফর্ম ব্যবহার করে টাইটেল লিখতে হয়। ইনফিনিটিভ, জিরান্ড অথবা নাউন ফর্ম ব্যবহার করে টাইটেল লিখতে হয়। যদি কখনো দেখা যায় রিডিং প্যাসেজটি পত্রিকার কোনো নিউজ আইটেম এবং ভার্ব ব্যবহার ব্যতীত টাইটেল লেখা যাচ্ছে না, সেক্ষেত্রে প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করে টাইটেলটি লিখতে হবে। সরাসরি অনেকটা নিউজ আইটেম থাকে অনেক সময়, সেটা হয়তো আপনার ভার্ব ছাড়া টাইটেল মেলানো যাচ্ছে না, এরকম যদি হয় সেক্ষেত্রে টাইটেলটা আপনি ভার্ব দিয়ে লাগবেন, তো টাইটেলটা প্রেজেন্ট সিম্পল টেন্সে হবে। নিউজ আইটেমের টাইটেল যেরকম হয় প্রেজেন্ট সিম্পল টেন্সে, আপনি প্রেজেন্ট সিম্পল টেন্সে লিখবেন। আরেকটি প্রাসঙ্গিক বিষয় উল্লেখ না করলেই নয়, থিমেটিক কোশ্চেন আনসার শুরু করার আগে কি আমরা সম্পূর্ণ রিডিং প্যাসেজটি পড়ে নিব? হ্যাঁ, যেটা একটু আগে বললাম যে রিডিং প্যাসেজটি পড়ে তারপর লেখা শুরু করব কিনা। কিছু ছাত্রছাত্রী প্রথমে রিডিং প্যাসেজটি পড়ে বোঝবার চেষ্টা করেন, তারপর থিমেটিক কোশ্চেনের আনসার লেখা শুরু করেন। আবার কেউ সরাসরি কোশ্চেনে চলে যায়। থিমেটিক কোশ্চেনের প্রথম আনসারটি কোথায় আছে প্রথমে সেটি খুঁজে বের করার চেষ্টা করেন। প্রথম কোশ্চেনের আনসার খুঁজে পাওয়া গেলে অন্যান্য প্রশ্নের আনসার খুঁজে পাওয়া সহজ হয়, কারণ অন্য প্রশ্নগুলোর উত্তর সাধারণত এর পরে থাকে। এক্ষেত্রে রিডিং প্যাসেজটি না পড়েই অপেক্ষাকৃত কম সময়ে থিমেটিক কোশ্চেনের আনসারগুলো শেষ করা যায়। রিডিং প্যাসেজটি যদি অনেক বড় হয় তাহলে থিমেটিক কোশ্চেনগুলো আনসার করার আগে রিডিং প্যাসেজটি না পড়াই ভালো, কারণ রিডিং প্যাসেজ পড়তে গেলে একদিকে অনেক সময় লেগে যাবে, অপরদিকে রিডিং প্যাসেজটি পড়ার পর অনেক প্রশ্ন উত্তর মাথায় মধ্যে ঘুরপাক খেতে থাকবে, যা একজন অনেক সময় পরীক্ষার্থীকে অস্থির করে তুলতে পারে। তবে রিডিং প্যাসেজটি যদি ছোট হয় তবে রিডিং প্যাসেজটি পড়ে তারপর থিমেটিক কোশ্চেনের আনসার শুরু করা যেতে পারে। দেখুন সেন্সটা ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, এবার আসা যাক রিডিং প্যাসেজের 2 নং প্রশ্নে। এক্ষেত্রে বলা থাকে রাইট দ্য কন্টেক্সচুয়াল মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইন ইংলিশ। দেখেন, রাইট দ্য কন্টেক্সচুয়াল মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইন ইংলিশ। কন্টেক্সচুয়াল মিনিং, এই শব্দটা আপনি ভালো করে বুঝবেন। এখন দেখেন কন্টেক্সচুয়াল মিনিংটা, যে একটা শব্দ ভিন্ন ভিন্ন অর্থ দেয়, আমরা জানি অনেক অর্থ হয়। তো এই রিডিং প্যাসেজে এই শব্দগুলো আন্ডারলাইন করা থাকবে, এই শব্দগুলো খাতা আপনার আন্ডারলাইন করা থাকবে।
আন্ডারলাইন করা থাকবে এবং আন্ডারলাইন করা যে ওয়ার্ডটা ওইটার মিনিংটা কি সেটা আপনাকে খুঁজে বের মানে লিখতে হবে। সেটা লেখার সময় আপনি সিনোনিমস আকারে লিখতে পারেন। এটাকে অবশ্যই কিন্তু ইংলিশে লিখতে হবে, বাংলায় না। সিনোনিমস আকারে লিখতে পারেন। এটাকে আপনি 2-3টা ওয়ার্ডে লিখতে পারেন। ইডিয়মস অর ফ্রেজ দ্বারাও লিখতে পারবেন। অর্থাৎ 2-3টা শব্দের থিমটা বুঝিয়ে দিতে পারেন, সিনোনিমস আকারে লিখতে পারবেন, অথবা ইডিয়মস এন্ড ফ্রেজ আকারে উপস্থাপন করতে পারবেন। তো এখানে ওই রিডিং প্যাসেজে ওই এক্সাক্ট লাইনটাই কি বুঝিয়েছে সেটা কিন্তু আপনার বুঝতে হবে। যেমন ধরেন একটা লাইন হতে আছে একটা অডিট রিপোর্টে লেখা যে দ্য কোয়ালিফাইড অডিট রিপোর্ট ওয়াজ সিন দেয়ার, এরকম একটা দেওয়া আছে। এই যে কোয়ালিফাইড অডিট রিপোর্ট, কোয়ালিফাইড মানে কিন্তু ভুল, মানে ভুলে ভরা একটা অডিট রিপোর্ট, এরোনিয়াস একটা অডিট রিপোর্ট, কিন্তু দেখে তো মনে হতে পারে কোয়ালিফাইড মানে ভালো, তাহলে এরকম গেস করে লেখা যাবে না। কোয়ালিফাইড মানেই হলো যেটা বাজে একটা অডিট রিপোর্ট। এরকম ওই লাইনে ওই ওয়ার্ডটা দ্বারা কি মিন করেছে সেই এক্সাক্ট মিনিংটা আপনি এখানে লিখবেন। এটার জন্য ওই আন্ডারলাইন যেখানে আছে সেখানে চলে যেতে হবে, ওই লাইনটা পড়তে হবে, পড়ে তারপর আপনি আপনার মতো করে এটা লিখবেন। এটা সাধারণত একটু কঠিন হয়। কন্টেক্সচুয়াল মিনিং এ 5-এর মধ্যে আমরা আমার এক্সপেরিয়েন্স দেখছি 1-2 এরকম করে স্কোর হয় স্টুডেন্টদের, মানে 3 পায় খুব কম স্টুডেন্টই, 1-2 এরকম লেভেলের স্কোর দেখা যায়। এটা অনেকে লিখতে পারেন। আচ্ছা, অর্থাৎ রিডিং পেজে যে লাইনে ওয়ার্ডটি ব্যবহার করা হয়েছে ওই লাইনে এই শব্দটি দ্বারা কি বুঝিয়েছে তাই লিখতে হবে, অন্য কোনো অর্থ লেখা যাবে না। আপনি চাইলে অর্থটি এক শব্দে লিখতে পারবেন, একের অধিক শব্দে লিখতে পারবেন, অথবা কোনো ইডিয়মস এন্ড ফ্রেজ দ্বারাও লিখতে পারবেন। তবে শব্দটি যে ফর্মে থাকবে মিনিংটি সেই ফর্মে লিখতে হবে। অর্থাৎ প্রদত্ত শব্দটি নাউন হলে আপনার মিনিংটিও নাউন হতে হবে, ভার্ব হলে ভার্ব এবং অ্যাডজেক্টিভ ফর্ম হলে অ্যাডজেক্টিভ ফর্মে লিখতে হবে। হ্যাঁ, গুরুত্বপূর্ণ কথা, একটা শব্দ আছে ধরেন এখানে নাউন ফর্মে একটা শব্দ আছে, তো সেটা আপনি যখন মিনিংটা লিখবেন ওটাকে নাউন ফর্মে রেখেই মিনিংটা করতে হবে, ওটাকে ভার্ব ফর্মে কনভার্ট করা যাবে না, অর্থাৎ ফরমেশন চেঞ্জ করা যাবে না। একটা অ্যাডজেক্টিভ আছে সেটাকে অ্যাডভার্বে নিয়ে যাওয়া যাবে না, অ্যাডজেক্টিভ ফর্মে রেখেই মূলত আপনার সিনোনিমসটা বা মিনিংটা লিখতে হবে। এরপর আসা যাক 3 নং প্রশ্নে। 3 নং প্রশ্নে বলা থাকে ফিল ইন দ্য টেবিল পুটিং ওয়ার্ডস ইন দ্য এমটি সেলস অ্যাকর্ডিং টু দেয়ার পার্টস অফ স্পেস। এখানে 5টি ওয়ার্ড দেওয়া থাকে এবং তাদের ফরমেশন চেঞ্জ করতে হয়, অর্থাৎ একটি ওয়ার্ডের নাউন ভার্ব অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে তা জানতে চাওয়া হয়। এই প্রশ্নটি তুলনামূলক সহজ। এই প্রশ্নের উত্তর ভালোভাবে করবার জন্য আমাদের হাউ টু লার্ন রিটেন ইংলিশ বইটির ওয়ার্ড ফরমেশন চ্যাপ্টার 8টি ভালোভাবে পড়লেই হবে। এটা একদম ইজি, মানে এটা মানে 5-5 পায় স্টুডেন্টরা যে আমাদের যে চ্যাপ্টার 8 যেটা দেওয়া আছে বইয়ের হাউ টু লার্ন রিটেন ইংলিশ বইয়ের, এটা পড়লেই আপনি মিনিমাম 4 পাবেন, 5-এ 4 মিনিমাম পাবে, 4 পেলে এনাফ। মোটামুটি ওখানে 500 শব্দ আছে, এই 500 শব্দ পড়বেন আর এই পর্যন্ত বিভিন্ন পরীক্ষায় যেগুলো আছে আসে ওগুলো একটু প্র্যাকটিস করবেন। আচ্ছা, তারপরে দেখেন এরপরে আমরা যাই এরপর প্রশ্নটি 4 নং জয়নিং সেন্টেন্স। আচ্ছা, 4 নং না 5 নং এ জয়নিং থাকে, যা 4 নং এও থাকতে পারে। দেখি জয়নিং সেন্টেন্স সম্পর্কিত প্রশ্ন বলা থাকে জয়েন দ্য সেটস অফ সেন্টেন্সেস ইনটু ওয়ান সেন্টেন্স। এখানে প্রতিজোড়া বাক্যকে একটি বাক্যে যুক্ত করতে হয়। যুক্ত বাক্যটি সিম্পল, কমপ্লেক্স অথবা কম্পাউন্ড হতে পারবে। সিম্পল হতে পারবে, কমপ্লেক্স হতে পারবে, কম্পাউন্ড হতে পারবে। আপনি চাইলে ইনফিনিটিভ পার্টিসিপল জিরান ব্যবহার করে সিম্পল সেন্টেন্স লিখতে পারবেন, অথবা কনজাংশন ব্যবহার করে কমপ্লেক্স ও কম্পাউন্ড লিখতে পারবেন। তবে জয়েন করার সময় কোনো কানেক্টরস ব্যবহার করা যাবে না, খেয়াল রাখতে হবে। কানেক্টরস দ্বারা কিন্তু সেন্টেন্স জয়েন করা যায় না, কারণ বলা থাকে জয়েন দ্য টু সেটস অফ সেন্টেন্সেস ইনটু ওয়ান। ইনটু ওয়ান, এই দুই সেট সেন্টেন্সকে একটা সেন্টেন্সে রূপান্তর করতে হবে, ইনটু ওয়ান। তাহলে কানেক্টর দিয়ে যেটা হয় সেটা কিন্তু দুইটা সেন্টেন্স হয়, কিন্তু কনজাংশন দিয়ে যখন হয় সেটা একটা সেন্টেন্স হয়। তাহলে জয়েনিং এর সময় আমাদের কানেক্টরস ব্যবহার করা যাবে না। জয়েনিং এর জন্য আমাদের একটা ফুল ক্লাস থাকবে, ওটা আমরা ডিটেইলস সেই ক্লাসে আলোচনা করব। তারপর দেখেন, অর্থাৎ জয়েনিং সেন্টেন্স চর্চা করার আগে আমাদের এই বইয়ের লেসন 19 জয়েনিং সেন্টেন্স ভালো করে পড়ে নিতে পারেন। এরপরের প্রশ্ন 5 নং, এখানে 10টি ওয়ার্ড দেওয়া থাকে যা দিয়ে আপনাকে সেন্টেন্স মেক করতে বলা হয়। প্রশ্নে বলা থাকে রাইট এ সেন্টেন্স উইথ ইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড, কপিং অফ এনি সেন্টেন্স ফ্রম দ্য রিডিং প্যাসেজ অ্যাবাভ মাস্ট বি অ্যাভয়েডেড। অর্থাৎ ওয়ার্ডগুলো রিডিং প্যাসেজ হতে থাকবে কিন্তু সেন্টেন্সগুলো হতে হবে নিজের মতো করে। একটু ভালো করে দেখবেন, এখানে অনেক সময় বলা থাকে যে সিনোনিমস লিখতে বলে, অনেক সময় আপনাকে এখানে সিনোনিমস লিখতে বলে তারপরে সিনোনিমস দিয়ে ওয়ার্ড লিখতে বলে, অথবা অ্যান্টোনিমস লিখতে বলে তারপরে অ্যান্টোনিমস দ্বারা ওয়ার্ড লিখতে বলে। মোট কথা হলো এখানে আপনাকে সেন্টেন্স মেকিংটা করতে হবে,
সেটা সিনোনিমস দ্বারা হোক অথবা অ্যান্টোনিমস দ্বারা হোক, যেটা দ্বারাই হোক না কেন। তো এই যখন আপনি সেন্টেন্সগুলো লিখতে যাবেন তখন ওয়ার্ডগুলো তো রিডিং প্যাসেজ থেকে দেওয়া থাকবে, কিন্তু সেন্টেন্সটা বলতে যে রিডিং প্যাসেজ থেকে কপি করা যাবে না, আপনার সেন্টেন্সটা হতে হবে স্মার্ট। এখানেই হলো আপনার ক্রিয়েটিভিটিটা শো করার বিশাল একটা জায়গা। এখানেই ক্রিয়েটিভিটিটা শো করার হলো বিশাল একটা জায়গা। যেমন একটা শব্দ ধরেন আছে ইন্ডিপেন্ডেন্ট, এই যে ইন্ডিপেন্ডেন্ট, এই ইন্ডিপেন্ডেন্ট একটা চমৎকার একটা সেন্টেন্স লেখেন। সিম্পল যদি রাখেন সেটা ইনফিনিটিভ পার্টিসিপল জিরান ব্যবহার করে একটা স্মার্ট সেন্টেন্স লেখেন, অথবা কমপ্লেক্স কম্পাউন্ড ফর্মে নিয়ে সুন্দর একটা সেন্টেন্স লেখেন। মানে সিলি সেন্টেন্স বা ওই 4-5 লেভেলের সেন্টেন্সগুলো লেখেন। যেমন অনেকে লেখে আই লাইক ইন্ডিপেন্ডেন্ট নেশন, বা আই ডু নট লাইক দিস, আই ডু নট নো দ্য স্পেলিং অফ ইট, এরকম সেন্টেন্স লেখা যাবে না, কিন্তু অর্থাৎ স্মার্ট সেন্টেন্স হতে হবে। এখানে আপনার ক্রিয়েটিভিটিটা শো করবেন, যে আপনি যে ভালো পারেন, আপনার যে ভাষা জ্ঞানটা আছে সেটা আপনি এখানে শো করবেন। একটু স্মার্ট সেন্টেন্স প্রশ্ন হতে পারে, যেখানে আমি যদি ভালো লিখি তাহলে কি আমি 10-এর বেশি পাওয়ার সুযোগ আছে? না, এখানে 10-এর বেশি পাওয়ার সুযোগ নেই, কিন্তু আপনার সম্পর্কে এক্সামিনার যে একটা পজিটিভ ধারণা তৈরি হলো, যে আপনার ডেপথ, ভাষার জ্ঞানের গভীরতা সম্পর্কে যে ধারণা তৈরি হলো, সেটা পরবর্তী প্রশ্নে ওই নাম্বারটা আপনি ভ্যালু এডিশন হিসাবে পাবেন। আর সেন্টেন্স এখন প্রশ্ন হতে পারে যে স্যার 10টা ওয়ার্ড যে দেওয়া থাকবে, 10টা ওয়ার্ডের কি 10টাই আমরা পারবো কিনা? না, 10টা ওয়ার্ডে 10টাই সাধারণত আমাদের স্টুডেন্টরা পারে না, এটা সাধারণত খুব কম স্টুডেন্টই পারে। দেখা যায় 6-7টা শব্দ আপনি পারেন, 6-7টা শব্দ আপনি পারেন, 7টা ওয়ার্ড আপনি নিজের মতো করে লিখে ফেললেন রিডিং প্যাসেজের বাইরে থেকে সুন্দর করে, 3টা শব্দ আপনি পারছেন না। এখন এই 3টা শব্দ এই রিডিং প্যাসেজে আছে, এখন আপনি কি করবেন? এই 3টা শব্দ রিডিং প্যাসেজের কোন জায়গায় আছে ওটা খুঁজে বের করে তারপর সেখান থেকে সেন্স নিয়ে আপনি সেন্টেন্স লিখবেন, নাকি এই 3টা বাদ দিয়ে আপনি পরের কোশ্চেনে চলে যাবেন? আমার পরামর্শ হলো 3টা ওয়ার্ড যদি না পারেন, 3টা ওয়ার্ড বাদ দিয়ে একটু জায়গা ফাঁকা রেখে আপনি চলে যাবেন। 3টা ওয়ার্ড পাশাপাশি লিখে নিচে লিখে আপনি পরের কোশ্চেনে চলে যান। পরের কোশ্চেন চলে গিয়ে পুরো আনসার পরীক্ষা শেষ করে সময় যদি থাকে তখন এই 3টা শব্দ এসে রিডিং প্যাসেজে কোথায় এই 3টা শব্দ আছে সেই 3টা শব্দ খুঁজে নেন। খুঁজে নিয়ে ওইখানে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে ওটার সেন্টেন্সের মিনিংটা বুঝে ওয়ার্ডটার সম্পর্কে অনুমান করার চেষ্টা করেন, তারপরে সেটাই কাছাকাছি একটা সেন্টেন্স আপনি লেখেন। ওরকম যদি সেন্স বুঝতে পারেন যে এটা বুঝেছে, তাহলে রিডিং প্যাসেজের বাইরে গিয়ে আপনি সুন্দর একটা সেন্টেন্স তৈরি করেন। আর যদি কোনো ক্রমে এই ওয়ার্ডটা আপনি বুঝতে পারছেন না ওই সেন্টেন্স লাইন পড়েও, তখন আপনি কাট কপি পেস্ট না করে কিছুটা স্ট্রাকচার চেঞ্জ করে ওর কাছাকাছি একটা সেন্টেন্স লিখে দিয়ে আসেন, যেহেতু নেগেটিভ মার্কিং নাই তো করলে ভালো। তো 10টার মধ্যে একটা কপি করলে এক্সামিনার আপনাকে কনসিডার করতে পারেন। হ্যাঁ হ্যাঁ বলেন। ক্ষেত্রে মানে সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে এখানে কি মানে প্যাসেজ থেকে সেন্স নেওয়া বাধ্যতামূলক, নাকি আমি আমার নিজের মতো করে একটা? না, প্যাসেজ থেকে সেন্স নেওয়া বাধ্যতামূলক না, নিজের সেন্টেন্স সম্পূর্ণ প্যাসেজের বাইরে করতে পারলে সবচেয়ে ভালো। রিডিং প্যাসেজের বাইরে এটা হলো বেস্ট। ঠিক আছে। আচ্ছা, তাহলে যখন আপনি যে 3টা শব্দ পারলেন না বা 4টা, হ্যাঁ যদি এরকম হয় স্যার আমি তো মাত্র 4টা পারি আর 6টাই পারি না, তাহলে বুঝতে হবে যে আপনার ভোকাবুলারি স্টকটা অনেক পোর। তখন হয়তো আপনি রিডিং প্যাসেজ পড়বেন, পড়ে ওই ওয়ার্ডগুলো খুঁজে বের করবেন, তারপর সেন্টেন্স লিখবেন। এখানে দেখবেন যে আপনার 10 মিনিট চলে যাবে শুধু ওয়ার্ডগুলো খুঁজতেই। তাহলে এখানে দেখা যাবে যেখানে তো এটা 10 মিনিট সময় টোটাল সেন্টেন্স লেখিং এর জন্য, সেখানে ওয়ার্ডগুলো খুঁজতেই আপনার 10 মিনিট চলে যাচ্ছে। এখানে তাহলে আপনার 10 মিনিট সময় বেশি লেগে যাবে অন্যদের থেকে। আপনি 4টা পারেন 6টা পারেন না, তখন তো আপনি 6টা বাদ রেখে আগাতে পারবেন না। তখন আপনার সেন্টেন্সে ওয়ার্ডগুলো খুঁজে নিতে হবে, তখন ওইগুলো ওখানে সেন্সটা মিন কাছাকাছি মিন বুঝে তারপর লিখতে হবে, সেটা আপনাদের অনেক টাইম কনজিউমিং হবে। এখানে তো অন্যদের থেকে 10 মিনিট সময় আপনার বেশি লাগবে, যেটা পার্ট বি তে গিয়ে এসে রাইটিং এর ক্ষেত্রে দেখুন যে আপনি এসে রাইটিং শেষ করতে পারছেন না। স্যার বলেন। স্যার একটু আগে যে বললেন যে একটা শব্দ যদি থাকে যে কোয়ালিফাইড মানে কি বোঝানো হয়েছে, আমরা যদি এখানে গুড লিখে আসলাম কিন্তু ওখানে প্যাসেজে ব্যাড বোঝানো হয়েছে, ব্যাড লিখতে হবে। তো যখন আমরা সেন্টেন্স নিজের মতো করে তৈরি করবো এখানে এই পার্টে, তখন আসলে আমরা কি গুডের ভিত্তিতে তৈরি করবো এটা নাকি? হলো কনটেক্সচুয়াল মিনিং যখন চাচ্ছে তখন আপনি ওই কনটেক্সটের বিষয়টা আসবে। আর যখন কোশ্চেন তো বলেই দিয়েছে, সেন্টেন্স লেখানো বলেই দিয়েছে যে রাইট ইউর ওন সেন্টেন্সেস দ্য ফলোইং ওয়ার্ডস, এই ওয়ার্ড দিয়ে নিজের সেন্টেন্স তৈরি করেন, তখন তো আপনি নিজের করবেন, তখন তো আপনি কোয়ালিফাইড থাকলে সেই পজিটিভ সেন্টেন্সই লিখবেন। এখানে তো কনটেক্সচুয়াল মিনিং চান, যদি বলতো যে কনটেক্সচুয়াল মিনিং দিয়ে সেন্টেন্স করেন তখন ওই প্রসঙ্গটা আসতো। ওকে স্যার।
হ্যাঁ, আর কারো কোনো query? আমার একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলেন। সেন্টেন্স মেক করার ক্ষেত্রে যেমন একটা শব্দ আসলো অডাল্টারেশন, হ্যাঁ ভেজাল। হ্যাঁ এখন এই শব্দটা দিছে, এই শব্দটা দিয়ে সেন্টেন্স মেক করতে হবে। হ্যাঁ এখন এই সেন্টেন্সে ওই শব্দটা ব্যবহার করতে যে ওই শব্দের ফরমেশন চেঞ্জ করতে পারবো কিনা, অর্থাৎ অ্যাডাল্টারেশন ফরমেশন চেঞ্জ করা যাবে। অ্যাডাল্টারেশনের ফরমেশন চেঞ্জ হবে। এইখানে যে শব্দগুলো দেওয়া থাকবে, নাউন ফর্ম থাকলে সেন্টেন্সটা নাউন ফর্মেই হবে, অ্যাডজেক্টিভ ফর্ম থাকলে অ্যাডজেক্টিভ ফর্ম, অ্যাডভার্বিয়াল ফর্ম থাকলে সেন্টেন্সের ফর্ম চেঞ্জ করা যাবে না সেন্টেন্স লেখার সময়। এবং সিনোনিমস অ্যান্টোনিম যদি চান সেক্ষেত্রে সেন্টেন্সের ফর্ম চেঞ্জ করা যাবে না। আর কোনো কোয়েরি? রচনা কোনো কোয়েরি আছে? না স্যার, বুঝতে পেরেছি। ওকে, এখন আসেন। তাহলে এখন দেখেন যে সেন্টেন্সগুলো কমপ্লেক্স কম্পাউন্ড। এখন কেন বলছি যে আমি ধরেন একটা সেন্টেন্স আপনাদের দেখাই, ধরেন আমি যদি বলি ধরেন একটা সেন্টেন্স এরকম আছে, একটা শব্দ দেওয়া আছে ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট। এখন এটাতে একজন স্টুডেন্ট লিখলো যে দেখেন উই আর অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন। আরেকজন লিখলো আই লাইক in an independent nation, independent nation. আরেকজন লিখলো যে I know the spelling of independent, independent. আরেকজন লিখলো দেখেন an independent nation can make its own decision. An independent nation can make its own decision without having any influence from any country, and can easily reach the pinnacle of success. Pinnacle of success. ধরুন এখানে এরকম 5টা সেন্টেন্স আপনার পরীক্ষার খাতায় এক্সামিনে দেখলো যে ইন্ডিপেন্ডেন্ট দ্বারা এরকম 5টা সেন্টেন্স আসে। কেউ লিখছে উই আর এন ইন্ডিপেন্ডেন্ট নেশন, কেউ লিখছে আই লাইক এন ইন্ডিপেন্ডেন্ট নেশন, কেউ লিখছে আই নো দ্য স্পেলিং অফ ইন্ডিপেন্ডেন্ট, কেউ লিখছে আই ডু নট নো দ্য স্পেলিং অফ, এরকম লিখছে আই ডু নট নো দ্য স্পেলিং অফ ইন্ডিপেন্ডেন্ট। আবার কেউ লিখছে an independent nation can make its own decision without having an influence from any country and can easily reach the pinnacle of success. এখন এই 5টা সেন্টেন্সই এক্সামিনারের খাতায় এক্সামিনার পেলেন। তো এখন এখান থেকে 5টা সেন্টেন্স পড়ে এক্সামিনারের মাথায় কি বুদ্ধি আসবে, কি চিন্তা আসবে যে এই যে 5 নম্বর সেন্টেন্সটা যে সেন্টেন্স স্টুডেন্টটা লিখেছে তার যে গভীরতা ল্যাঙ্গুয়েজের, আর যে এখানে লিখছে আই নো দ্য স্পেলিং অফ ইন্ডিপেন্ডেন্ট, এর ল্যাঙ্গুয়েজের গভীরতা কি একরকম হবে? দেখেন তো। না স্যার। না। এখন এই যে আই নো দ্য স্পেলিং অফ ইন্ডিপেন্ডেন্ট, এইটা নাম্বার নাও পেতে পারে। যেমন এখানে উই আর এন ইন্ডিপেন্ডেন্ট নেশন, এখানে এক্সামিনার বিরক্ত হয়েও নাম্বার দিবে যে সেন্টেন্স ঠিক আছে, একটা সেন্স আসে। আই লাইক এন ইন্ডিপেন্ডেন্ট নেশন, এটাও নাম্বার দিবে, বিরক্ত হয়ে হলেও দিবে, কারণ বিসিএস স্ট্যান্ডার্ড এগুলো যায় না আসলে। কিন্তু যখন একজন কেউ লিখলো an independent nation can make its own decision without having any influence from any country and can reach the pinnacle of success within a shortest possible of time. এখানে আপনি 1 নম্বরে বেশি পাবেন না, কিন্তু এই যে আপনি একটা মেসেজ দিয়ে রাখলেন
yes, I know, I have gone through these। হ্যাঁ, আমি কমপ্লেক্স সেন্টেন্স লিখতে পারি, আমি সিম্পল সেন্টেন্স লিখতে পারি, আমি প্রিপোজিশনের ব্যবহার ঠিক করতে পারি। অর্থাৎ বড় সেন্টেন্স করতে গিয়ে যে স্ট্রাকচারাল যে ম্যাট্রিক্স গুলো আছে সেগুলো আমি জানি এবং আমি এগুলো সেন্টেন্সে প্রয়োগ করতে পারি। এই মেসেজটা আপনি এখানে দিলেন, তাই না? এইভাবে 10টা সেন্টেন্স যখন আপনি লিখবেন তখন আপনার সম্পর্কে একটা পজিটিভ ধারণা তৈরি হবে এক্সামিনারের যে এ আসলে জানে ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এই ল্যাঙ্গুয়েজের অনেকগুলো বিষয় সে একসাথে যেন প্রয়োগ করতে পারে, ল্যাঙ্গুয়েজের ডেপথটা তার অনেক। তখন এইটা যখন দেখবে তখন পরবর্তীতে ধরেন এখানে আপনাকে 1 নাম্বারে দিয়ে গেল, এখানে আপনাকে ধরেন 1 নাম্বারে দিয়ে গেল, তো 1 নাম্বার দিয়ে যাওয়ার পরে যখন পরের কোশ্চেনগুলোতে আসলো তখন আপনি একটা সিম্পেথি কাজ করলো এক্সামিনারের, যে পরের একটা কোশ্চেনে ধরেন আপনি যখন লেটার টু দ্য এডিটর লিখলেন, ধরেন লেটার টু দ্য এডিটর লিখলেন, এখানে দেখা গেল বেশ ভালো লিখেছেন। তো একজন যে ওই যে আই লাইক অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন তাকে ধরেন সেও বেশ ভালো লিখছে, তাকে ধরেন 50% নাম্বার দিল। আপনাকে যদি এখানে 70% নাম্বার দেয় তাহলে আশ্চর্য হওয়ার কি কিছু থাকবে? না। পুরো খাতা জুড়ে তো স্যার আমার একটা ভালো তৈরি হয়ে যাবে। হ্যাঁ, মানে দেখা যাচ্ছে যে একজনকে যে লেখলো যে আই লাইক অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন বা আই ডু নট নো দ্য স্পেলিং অফ ইন্ডিপেন্ডেন্ট, এরকম যে লিখলো তাকে যদি অন্য কোশ্চেনগুলো 50% নাম্বার দিয়ে যাচ্ছে, আপনাকে এভারেজে 70% নাম্বার দিয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে তার মানে ওই যে একটা পজিটিভ ধারণা তৈরি হয়েছে, ওইটার জন্য আপনি পরবর্তীতে ওইখানে ভ্যালু এডিশন পাচ্ছেন, পরবর্তীতে ভ্যালু এডিশন পাচ্ছেন। এখন ধরেন এই যে আমরা যখন নির্বাচন দেখি, যখন অনেকে তো বিদ্রোহী প্রার্থী হয়, বিদ্রোহী প্রার্থী যখন হয় তখন নেতার কথায় অনেকে সরে যায় আবার অনেকে সরে না। এখন ধরেন যে সরে যায় আর যে সরে না, এই দুইটা সম্পর্কে নেতার যদি আপনি ধরেন যে ধারণাটা সম্পূর্ণ দুই রকম, তাই না? একজন হলো লয়াল, কথা শুনবে, আরেকজন হলো লয়াল না, রেবেলিয়াস, সে কথা শুনবে না। পরবর্তীতে যখন কমিটি হবে, যে নেতার কথায় সরে গেল সে গিয়া যখন আবার ওইখানে প্রার্থী হবে কমিটিতে বড় একটা পজিশনের জন্য, সে তখন ফেভার পাবে কিনা বলেন তো? পাবে না? পাবে না স্যার, এটাই স্বাভাবিক। না, পাবে, ফেভার পাবে। ধরেন আপনাকে, যেমন ধরেন আমি বলি, যেমন ধরেন আপনি উপজেলা চেয়ারম্যান বা মেয়র নির্বাচন করতেছেন, কিন্তু পরবর্তীতে পাচ্ছেন, এখানেও ঠিক তাই, আপনি এখানে নগদে নাম্বার পাচ্ছেন না, একের মধ্যে তো এক্সামিনার আপনাকে 2 দিতে পারবে না, কিন্তু পরের কোশ্চেনগুলোতে আপনাকে ইভালুয়েট করার একটা সুযোগ আপনি এখানে তৈরি করে দিচ্ছেন। ধরুন এসে রাইটিং লিখলেন, যখন এরকম সেন্টেন্স লিখছেন একটা পজিটিভ ইমেজ তৈরি হয়েছে, এসে থেকে আপনাকে অন্যদের থেকে 10% নাম্বার বেশি দিয়ে আসলো। 50-এ দেখা যাচ্ছে যে এভারেজ নাম্বার হয়তো ওখানে 25 পেয়েছে, আপনি সেখানে 35 পাচ্ছেন, তাহলে এই যে 10 নাম্বার, এভাবেই মূলত ভেরিয়েশন গুলো হয়। তো আমরা যখন খাতা দেখি, একটা স্টুডেন্টের খাতা এসে যখন ইন্ট্রোডাকশন দেখি বা ইন্ট্রোডাকশন পরে একটা প্যারা পরেই বুঝতে পারি যে এই স্টুডেন্টটা 40% নাম্বার পাবে না 50% না 60% না 80%, এটা কিন্তু আপনার ওইটা দেখে আমরা বুঝতে পারি। হ্যাঁ, এটা দুইটা প্যারা পরেই বুঝতে পারে যে আপনি কোন গভীর কোন জলের মাছ। স্যার এখন এই বড় সেন্টেন্স গুলো তো স্যার বাংলা ইংলিশ থেকে আসে, কিন্তু এমনিতে তো লেখার সময় তো আসে না স্যার। আচ্ছা, লেখার সময় না আসলে তো ওই যে ওরকম নাম্বার পাবে, আসতে হবে আস্তে আস্তে, লেখার সময় আপনার অবশ্যই আনতে হবে আস্তে আস্তে বড় সেন্টেন্স গুলো। এটা একটু সেন্টেন্স মেকিং গুলো করবেন, বিশেষ করে আমাদের ভোকাবুলারি বই চ্যাপ্টার 2টায় এরকম মোটামুটি 800 মতো সেন্টেন্সের প্র্যাকটিস দেওয়া আছে, ওগুলো কি দেখেছেন? দেখছি, অল্প কিছু পড়ছি স্যার, অনেক পড়তে পারিনি। আচ্ছা, ওই সেন্টেন্স গুলো কি একটু ভিন্ন রকম মনে হয় দেখে দেখছেন কি? অবশ্যই স্যার। আচ্ছা স্যার কোন বইয়ের কথা বলছেন? আমাদের ইউজেবল ভোকাবুলারি ফর বিসিএস এন্ড ব্যাংক রিটেন চ্যাপ্টার 2, ওইখানে এই এরকম 800 সেন্টেন্সের প্র্যাকটিস আমরা দিয়েছি, যে বড় সেন্টেন্স কি লিখতে হয়, ওই সেন্টেন্সগুলো একটু দেখবেন, ওই মানের সেন্টেন্স আপনি বিসিএস পরীক্ষায় লেখবার চেষ্টা করবেন, ওই মানের সেন্টেন্স আপনি বিসিএস পরীক্ষায় লেখবার চেষ্টা করবেন, ওই সেন্টেন্সগুলো বারবার দেখবেন, স্ট্রাকচারগুলো দেখবেন, কেউ লিখছে ওয়ার্ডগুলো দিয়ে, ওইগুলো ওই চ্যাপ্টারটা ভালো করে পড়বেন। আসলে আমি আরেকটু পরে যদি আপনার কাছে শুরু করতাম আরেকটু ভালো হইতো, কারণ আমি এইগুলো সবগুলো দেখে নিতে পারলে ভালো হইতো, কিন্তু পরবর্তীতে আমার তো আবার সমস্যা আর কি, টাইম নিয়ে, এইজন্য আগেই ভর্তি হয়েছি। না, ওর সবকিছু দেখে তো আসলে শুরু করা যায় না এভাবে, তখন হয়তো বুঝতেনই না যে কি করতে হবে, আগে শুরু করার জন্য বুঝতেছেন,
যে এই জন্যই স্যার আর মানে দেরি করি নাই আর কি, হুম, হুম, যে একটা তাদের প্রসেসের মধ্যে আসে। সাথে যে কি করতে হবে তা না স্যার হলে- বলেন। স্যার এই সহজ সেন্টেন্স গুলো লিখে হয়তো পরে নাম্বার কম আসতে পারে, বাট এই অংশে যে 10টা সঠিক লিখবে তাকে তো 10 মনে হয় দিতে পারে নাকি? না, সে 10টা এখানে পাবে না, আসলে পাবে না, কারণ যে ওই যে সহজ সেন্টেন্স সে তো ওয়ার্ড মিনিং পারবে না আসলে। সে তো 3-4টে বেশি যে লিখবে যে আই নো দ্য স্পেলিং অফ ইন্ডিপেন্ডেন্ট, এই সেন্টেন্স যে লিখবে সে তো এখানে 4টার বেশি শব্দ পারবে না। হয়তো স্যার প্রত্যেকটাই এভাবেই লিখবে। না না, সে 4টা, এখানে 10টা শব্দের মধ্যে সে 4টার বেশি পারবেই না সে। অর্থাৎ এখানে 10টা শব্দ, যার ওই লেভেলের দক্ষতা সে 10টার মধ্যে 4টার বেশি পারবে না। হয়তোবা এভাবে লিখবে যে আই ডোন্ট নো দা স্পেলিং অফ অথবা মিনিং অফ। 4টাও লিখলো, আর যে 6টা সে পারতেছে না সে লিখলো যে ধরেন আই লাইক, একটা শব্দ এখানে হয়তো আসছে যে এখানে ধরেন আপনার একটা শব্দ আসছে অ্যাডাল্টারেশন, সে মিনিং জানেন না, এক্ষেত্রে আসলে আই লাইক, আই ইট অ্যাডাল্টারেশন সামটাইমস, আই ইট অ্যাডাল্টারেশন সামটাইমস, মাঝে মাঝে অ্যাডাল্টারেশন খাই। তার মানে এটা যখন লিখবে আমাকে বলেন তো এক্সামিনার কি বোঝার বাকি থাকবে যে এখানে কি হয়েছে? একটা মিনিট একটু। ওরে বাড়ি থেকে দৌড়ে ফিজিক্যালি কবে শুরু করবেন? এখন অনেকে বলছে স্যার অনলাইনে তো ক্লাস ইফেক্টিভ হয় না, এই একটা স্টুডেন্ট এরকম বলতেছিল আর কি। এখন আসলেও এই ধারণার স্টুডেন্টদের কেন বলেন তো? আমাদের অনলাইন ক্লাসগুলো তো আমরা মনে করি যে অনেক ইফেক্টিভ, ফিজিক্যাল ক্লাসের থেকেও আমার কাছে অনলাইন ক্লাসগুলো ইফেক্টিভ মনে হচ্ছে। সময় যে বাঁচতেছে স্যার, সেটা তার বড় কথা। হ্যাঁ স্যার সময়, এরকম সময়। যারা হ্যাঁ স্যার এরকম যারা ভাবছে তারা হয়তো কোনো অনলাইন ক্লাসে পার্টিসিপেট করে নাই। করেছে, যদি অন্য 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 প্ল্যাটফর্মে বোধহয় করা, সম্ভবত জুম অ্যাপের কোনো ক্লাস করে নাই, অন্য কোনো প্ল্যাটফর্ম, ওই যে ফেসবুকের মতো হাই হ্যালো ক্লাস ওগুলো বোধহয় করেছে। জি স্যার, আরো আছে ফেসবুক স্যার। লাইভ অথবা ইউটিউবে হয়তো কোনো ক্লাস দেখেছে যেখানে ওই সরাসরি প্রশ্ন করার সুযোগ থাকে না। হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় হাই হ্যালো ক্লাস করা দেখেছি, যেটা এই জন্য বোধহয় অনেকেই কোশ্চেনটা করে স্যার অনলাইনে ক্লাস ইফেক্টিভ হয় না। স্যার অনেক অনেক টিচার আছে স্যার, ক্লাস নেওয়ার সময় বন্ধ করে রাখে, মানে মিউট করে রাখে পুরা, মানে হোস্টে পুরাটা মিউট করে রাখে, সে ক্লাস নাই, তারপরে তার প্রশ্ন নেই, তার সময় নাই যে সে কি পড়াচ্ছে বা এর মধ্যে ইন্টারফেয়ার করে। ওরকম হতে পারে, হ্যাঁ এই জন্য। এরকম যদি সে যদি প্রথমবারই বাধাপ্রাপ্ত হয়ে যায়, সে কোনোদিনও দাঁড়াইতে পারবে না অনলাইনে, কারণ তার তো এটা একটা খারাপ ব্যাড একটা ধারণা হয়ে গেছে। ওইটাই স্যার আমার মনে হয়। বড় কথা কি, হ্যাঁ। যারা দূরে আছে, ঢাকা শহরের বাইরে থাকে, তাদের পক্ষে কখনোই সম্ভব না আপনার মতন পড়ালেখা করা। যেমন আমি রাজবাড়ী থেকে করতেছি, আমি খুলনা থেকে করতেছি। হ্যাঁ, এটা তো আপনাদের জন্য বিশাল আশীর্বাদ বলা যায়। জি স্যার, আমি এটাই বলতেছি, যারা আমরা বাইরের ডিস্ট্রিক্ট থেকে ক্লাসগুলো করতেছি স্যার, এটা তো আমাদের জন্য বড় সুযোগ। আমরা সত্যিকার অর্থে ধরেন যদি করোনার সমস্যাটা না হতো, আমরা আসলে চিন্তা করতাম না অনলাইনের কথা, ভাবতাম না কেন? এটা যদি প্রায় 1-1.5 মাসের একটা ট্রেনিং এর মতো একটা সময় গিয়েছে, বলতে পারেন শিখা, জানা, বোঝা। তো এই সময়টা তো আমাদের হাতে থাকতো না আসলে। কারণ স্যার আমি চাকরি পাবো বা পড়ালেখা করব এমন আশাই এটা স্যার করি আমরা যারা বাইরে থেকে করতেছি, হ্যাঁ, কিন্তু করোনার কারণে জুম অ্যাপের ক্লাস আমরা যারা বাইরে থেকে করতেছি স্যার, আমাদের জন্য বড় সুযোগ স্যার। হ্যাঁ ওটাই বলছি, আপনাদের জন্য আশীর্বাদ। এবং আমাদের এটা হলো যে আমাদের এই রিয়েলাইজেশনটা হয়েছে, আমরা এই ক্লাসগুলো একটা ব্যাচ হলেও সবসময় রানিং এ রাখবো, একটা প্রিলিড ব্যাচ, একটা রিটেন ব্যাচ অনলাইন। স্যার আমি রিকোয়েস্ট করবো স্যার, অবশ্যই। কারণ অনেক দূরের যারা, বিশেষ করে দিনে না হলে স্যার রাত্রে যদি 1 ঘন্টা করে আপনি নেন, হ্যাঁ রাতে সেক্ষেত্রে আমাদের রাতেই চিন্তা করছি আর কি, মানে শুক্র শনিবারটা সারাদিন অনলাইনে থাকবে ক্লাসগুলো, আর রাতে থাকবে হলো আপনার রাতে একটা মানে রিটেনের সময় একটা রিটেন বেস থাকবে, আর মাঝে মাঝে প্রিলি বেস থাকবে, এইভাবে হলো আমাদের টার্গেট। স্যার সারা বছর রাখলে আপনি অবশ্যই কিছু না কিছু পাবেন। হ্যাঁ, আমাদের যেটা হচ্ছে এখন তো অনলাইনে এটা পপুলারিটি হচ্ছে, সারা বছর হলে যেটা মনে হচ্ছে যে এটা আরো অনেক সবকিছু স্বাভাবিক হয়ে গেলে এটা অনেক পপুলার হবে আর কি। কারণ এখন তো ছাত্রছাত্রীদের হাতে টাকা নেই, অনেকেই কোর্স করতে পারছে না। যখন ওরা মোটামুটি শিক্ষা প্রতিষ্ঠানের হাতে টাকা আসবে, তখন অনেকেই কোর্সগুলো করতে পারবে। জি স্যার, একটু সময় লাগবে স্যার। আমার চাকরি ছাড়ার পর মার্চের পরের থেকে স্যার আমি মানে বসেছিলাম, কোনো নাই, কোনো কিছু নাই, ঢাকায় যাব সেটার অবস্থা নাই।
তখন তো মানে হতাশা ছাড়া আর কোনো কিছুই হয় না। তারপরে যখন অনলাইন থেকে শুরু করলাম, মানে এটা তো আগস্টের দিক থেকে মোটামুটি সবাই অনেকেই জানতে পারছে। জুলাই থেকে শুরু করছে, আমি সেপ্টেম্বরের দিকে এইগুলোর সাথে ইনভলভ হতে পারছি। নাহলে তো আমার জন্য করাটা খুব দায়, শুধু আমার কোচিং এর জন্য ঢাকায় থাকতে তো, ঢাকায় আসতে তো, সবকিছু সেট নিয়ে ঢাকায় বসতে তো। আপনার জন্য খুব ভালো হয়েছে। যাক, এটা আমরা অনেকেই মানে ওই যেটা বললাম যে একটু নেগেটিভ ধারণা হলো অনলাইন ক্লাস সম্পর্কে তো ধারণা নেই, সম্ভবত জুম অ্যাপের ক্লাস সম্পর্কে ধারণা নেই, এই কারণে হতে পারে। যাক, যেখানে ছিলাম আপনাদের জন্য ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, আমরা অনেক দূর এসেছি। নেক্সট, তাহলে এখন আপনার ক্লিয়ার যে সেন্টেন্সটা কিভাবে লিখতে হবে, দেখেন তো ক্লিয়ার কিনা। জি স্যার। তাহলে সেন্টেন্সের ক্ষেত্রে আপনার ক্রিয়েটিভিটিটা শো করতে হবে। ওকে, নেক্সট। এরপরে আমরা যেটা পাবো এক্ষেত্রে, আচ্ছা এক্ষেত্রে যে শব্দগুলো অজানা তার রিডিং প্যাসেজ থেকে খুঁজে বের করে অর্থ বোঝবার চেষ্টা করতে পারেন। তারপর রিডিং প্যাসেজের প্রদত্ত সেন্টেন্সে কিছু পরিবর্তন সাধন করে সেন্টেন্সে লিখে আসতে পারেন, তবে কাজটি সময় সাপেক্ষ। আচ্ছা, নেক্সট সেশন। এরপর রয়েছে সামারি রাইটিং। আপনি 25 মিনিট রিডিং প্যাসেজের সামারিটি লিখতে চেষ্টা করবেন। এটা সময় থাকবে 25 মিনিট। টাইম অ্যালোকেশন অফ টাইম যদি বলেন সামারির জন্য আমরা 25 মিনিট সময় পাবো। সামারি লেখার কৌশল আমাদের বইয়ের লেসন 21 এর বিস্তারিত আলোচনা করেছি। আমরা এক্ষেত্রে একটা ফুল ক্লাস নেব সামারি রাইটিং এর জন্য। আমরা ফুল ক্লাস নেব একটা সামারি রাইটিং এর জন্য, কৌশলগুলো এখানে শিখবো, তারপরে সামারি প্র্যাকটিসে আমরা যাব। এরপরে আপনাদের যে কোশ্চেনগুলো থাকে, লেটার টু দ্য এডিটর, এটা লেখার জন্য সময় পাবেন 25 মিনিট। দুই ধরনের লেটার টু দ্য এডিটর সাধারণত পরীক্ষায় থাকে। আমাদের বই লেসন 27, 28 এর সঙ্গে বিস্তারিত আলোচনা করি। লেটার টু দ্য এডিটরেও আমরা একটা ফুল ক্লাস নেব, কিভাবে লিখতে হবে সেটা। বিশেষ করে লেটার টু দ্য এডিটর আপনাদের অনেকের জন্য যে বিষয়টা হয় সেটা হলো লেটার টু দ্য এডিটর, একটা হলো পাবলিশড আর্টিকেলের উপর, একটা হলো নন পাবলিশড আর্টিকেলের উপর। যেহেতু রিডিং প্যাসেজ দেওয়া থাকে, অনেকেই মনে করে যে এটা পাবলিশড আর্টিকেল, না তা কিন্তু না। অর্থাৎ যদি অ্যাপিয়ার্ড, যে রাইট এ লেটার টু দ্য এডিটর ইন হুইচ দ্য আর্টিকেল অ্যাপিয়ার্ড কথা যদি বলা থাকে, তখনই বুঝতে হবে যেটা প্রকাশিত কোনো বিষয়ের উপর লিখতে বলা হয়েছে। যদি অ্যাপিয়ার্ড কথাটা না থাকে তখন কিন্তু আপনার ওই কথাটা লেখা যাবে না। তারপরে একটা হলো যে পাবলিশড আর্টিকেল, তখন আপনার বলতে হবে যে অমুক তারিখে আপনার পত্রিকায় অমুক পেজে আমি একটা আর্টিকেল পড়েছি, হ্যাঁ, যেটা সম্পর্কে আমার কিছু ফিডব্যাক আছে, এরকম একটা ফরওয়ার্ডিং লেটার আসবে। আর যদি অ্যাপিয়ার কথা না থাকে তাহলে কিন্তু আপনার কি করতে হবে যে আমি আপনার স্বনামধন্য পত্রিকা একটি বিষয়ের উপর আর্টিকেল লিখতে চাই, যেহেতু আপনার পত্রিকাটা অনেক কেস অনেক মানুষকে কভার করে, এরকম একটা রিপোর্টের মাধ্যমে অসংখ্য মানুষ উপকৃত হবে, কাজে আমাকে একটু স্পেস দিয়ে মানে হসপিটালিটি সিক করবেন যে এই আর্টিকেলটা প্রকাশ করার জন্য অনুমতি প্রার্থনা করছি। তাহলে এই আমি অমুক তারিখে অমুক পত্রিকায় পড়েছি, এই কথাটা কিন্তু আপনার বলা যাবে না। যেমন বিসিএস 36 বিসিএস আমরা দেখলাম যে লেটার টু দ্য এডিটর আসে অ্যাপিয়ার দিয়ে, কিন্তু 37-এ গিয়ে লেটার টু দ্য এডিটর আসে নন পাবলিশড আর্টিকেল। এখন যারা একটা ফর্মে শুধু মুখস্থ করেছে যে আমি অমুক তারিখে অমুক পত্রিকায় পড়েছি, যে আই হ্যাভ রিড, পত্রিকায় আসে নাই, 37-এ আসেই নাই পত্রিকায়, কিন্তু আপনি লিখে দিয়ে আসেন যে অমুক তারিখে অমুক আপনার পত্রিকার অমুক পেজ আমি একটা আর্টিকেল পড়েছি, তাহলে কিন্তু ওইখানে আপনি 0 পেতে পারেন। অর্থাৎ 37-এ 36-এ যে কোশ্চেন প্যাটার্ন, এখানে আপনি কোশ্চেনটা বুঝতেই পারেন নাই, পত্রিকায় আসে নাই কিন্তু আপনি বলছেন আমি পড়েছি, তাহলে কোশ্চেনটা আপনি বুঝতে পারেননি। কোশ্চেন বুঝতে না পারলে কিন্তু আপনার নাম্বার 0 হতে পারে। কাজেই এখানে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে 0টা যেন না হয়। আর ব্যাংকের পরীক্ষায় লেটার টু দ্য এডিটর যেটা থাকে সাধারণত এটা আপনার পত্রিকায় প্রকাশিত আর্টিকেল না, এটা কোনো পটেনশিয়ালিটি মানে কোনো একটা সম্ভাবনাময় দিক অথবা কোনো প্রবলেম হাইলাইট করে সে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে লেটার টু দ্য এডিটরটা লিখতে হয়। এটা হলো আপনার নন পাবলিশড আর্টিকেল। একটা আর্টিকেল লিখে কোনো একটা পত্রিকার সম্পাদকের কাছে লিখতে হয়, তার হসপিটালিটি সিক করতে হয়, যাতে করে ওই সমস্যা হলে সমস্যা অ্যাড্রেস করা যায়, যথাযথ কর্তৃপক্ষ অ্যাড্রেস করে, আর যদি সম্ভাবনা হয় এটাকে আরো সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য কর্তৃপক্ষ যেন সদয় হয়। এরকম একটা বিষয় ব্যাংকের পরীক্ষায় সাধারণত আসে। তাহলে ব্যাংকের পরীক্ষা যেটা থাকে যে অমুক তারিখে আপনার পত্রিকায় পড়েছি এই কথা বলা যাবে না, বিসিএস এ পড়েছি বলা যাবে যদি অ্যাপিয়ার্ড কথা থাকে, অ্যাপিয়ার যদি কথা না থাকে তাহলে পড়েছি এই কথাটা বলা যাবে না। এটা হলো লেটার টু দ্য এডিটর সম্পর্কে 2-1 মিনিটের কথা, ডিটেলস আমরা পরে পড়বো আর কি। এটা একটু ক্লিয়ার, বুঝতে পারছেন কি বলতে চাচ্ছি আমি? মানে সেন্সটা দিতে যাচ্ছি, সেন্সটা ক্লিয়ার না কারো কোনো কোয়েরি আছে, কনফিউশন আছে? আমি তো এই সম্পর্কে কিছু জানি না, একটু যদি বলতেন।
আমি এখন যা বলেছি এই জিনিসটা ক্লিয়ার, সেন্সটা ক্লিয়ার কি? হ্যাঁ, সায়েন্সটা জি ক্লিয়ার স্যার। কোনটা পাবলিশ হয় কোন জায়গায় পাবলিশ হয় না সেটা সম্পর্কে বুঝতে হ্যাঁ, সেটা বলছি। মানে যদি অ্যাপিয়ার কথা থাকে যে পাবলিশড আর্টিকেলের উপর লেটার মানে ফরওয়ার্ডিং লেটারটা ডিফারেন্স হবে। কারণ যেটা পাবলিশড লিখতে আর্টিকেল থাকবে। সেটা মূলত ফিডব্যাক লেটার। ওইটা কিছু রিকমেন্ডেশন বলতে হবে, রিকমেন্ডেশন গুলো করতে হবে। আর যেটা আপনার প্রকাশিত হয়নি নন পাবলিশড আর্টিকেলের উপর সেটা কিন্তু ফিডব্যাক লেটার না। সেটা আপনি বলতে পারেন যে একটা রিকোয়েস্ট লেটার, সম্পাদককে লেখা হচ্ছে একটা লেটার বা নিউজ বা ফিচার প্রকাশ করবার জন্য। সরি। সেলিব্রেশন করতে ভুলে গেছি আর কি, যাই হোক, সরি। হ্যাঁ, আচ্ছা, তাহলে লেটার টু দ্য এডিটর আমরা পরেরটির জন্য রাখি। এটা ওখানে একদিনে সব পড়লে মাথায় থাকবে না, হ্যাঁ, আস্তে আস্তে পড়তে হবে আর কি। কারণ আমরা জয়নিং সেন্টেন্সের একটা ক্লাস নিব, সামারি রাইটিং এর একটা ক্লাস হবে, লেটার টু দ্য এডিটর। ওই তিনটা ক্লাস হলেই রিডিং প্যাসেজের তিনটা মেজর পার্ট সম্পর্কে আপনাদের ধারণা তৈরি হবে। আর বিশেষ করে জয়নিং সেন্টেন্স কি আমরা পড়েছি? না স্যার। না না স্যার। স্যার। ওকে, তাহলে আমরা সামনের ক্লাসে জয়নিং সেন্টেন্সটা পড়ব। আচ্ছা, আরেকটি দেখেন বিসিএস, আরেকটি কথা বিসিএস রিটেন পরীক্ষায় বসার পূর্বে যেটা কমপক্ষে 20টি রিডিং প্যাসেজ সম্পূর্ণ প্র্যাকটিস করে যেতে পারলে পরীক্ষায় প্রত্যাশিত ফলাফল সম্ভব হয়। এক্ষেত্রে সময় ধরে প্র্যাকটিস করতে হবে। রিডিং এর সবগুলো প্রশ্নের উত্তর করবার জন্য আপনি 2 ঘন্টা সময় পাবেন। আপনি চর্চা করার সময় 2 ঘন্টা সময় ধরে প্র্যাকটিস করতে পারলে পরীক্ষায় চাপমুক্ত ভাবে উত্তর করতে পারবেন। তার মানে এখানে এই যে 2 ঘন্টা, এই ধরেন আপনি 10টা মানে রিডিং প্যাসেজ মিনিমাম আপনি প্র্যাকটিস করলেন। কারণ আমাদের বইগুলোতে হয়তো 20টার কাছাকাছি আছে। আরো যদি অন্য কোনো বই দেখেন যে বিসিএস মানের আরো ভালো রিডিং প্যাসেজ আছে, সেখান থেকে আরো প্রায় 5টা প্র্যাকটিস করলেন। এভাবে মোটামুটি বিসিএস পরীক্ষায় আসার উপযোগী আপনি 20টা রিডিং প্যাসেজ যদি প্র্যাকটিস করে যেতে পারেন, দেখবেন যে একদম ক্লিয়ার হয়ে গেছে বিষয়গুলো। আর তবে প্র্যাকটিস করার আগে অবশ্যই দেখতে হবে কিছু কিছু বইতে দেখবেন যে যেগুলা রিডিং প্যাসেজ এসেছে সেগুলো বিসিএস প্যাসেজ উপযোগী না। তাহলে কিছু গদবাঁধা রিডিং প্যাসেজ নিয়ে আসা হয়েছে শুধু বইয়ের ভলিউমটা বড় করবার জন্য। হ্যাঁ, ওরকম প্র্যাকটিস করা যাবে না। কোশ্চেন দেখে আপনি বিসিএস এর কোশ্চেন দেখবেন যে এই মানের কোশ্চেন, তাহলে এই প্যাসেজের সবগুলো কোশ্চেনই বিসিএস উপযোগী এবং প্যাসেজটাও অনেকটা সমসাময়িক বিষয় নিয়ে লেখা বা কোনো গুরুত্বপূর্ণ ইনসিডেন্ট নিয়ে লেখা সেটা। ওই স্যার আপনার বইতে আছে না এগুলো? হ্যাঁ, হ্যাঁ, আমাদের বইতে আছে। আমাদের বইতে আছে। আচ্ছা। বইগুলো থেকে পড়লেই হবে। উপরে একটা পার্ট না বাদ পড়ছে, পাংচুয়েশন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। উপরে পাংচুয়েশনের যে ক্লাসগুলো, আচ্ছা, না মানে পড়তেছেন যে স্যার মাঝখানে একটু বাদ দিয়ে গেছেন আর কি, এটা বলছি। পাংচুয়েশনটা কোথায়? এখানে এখানে আলোচনার মধ্যে জি জি স্যার। কোথায় দেখেন তো? এই যে এই প্রশ্নগুলোর বাইরে সিনোনিয়াম সেন্টেন্স লিখতে হয় অথবা হ্যাঁ, গ্রামারের অন্য পার্ট যেমন হ্যাঁ, পাংচুয়েশন, হ্যাঁ। ট্রান্সফরমেশন এই অফ সেন্টেন্স। প্রশ্নগুলোর বাইরে, হ্যাঁ, এই প্রশ্নগুলোর বাইরে অনেক সময় যেমন দেখেন যে আমরা যে কথাগুলো বললাম এর বাইরে যে সিনোনিমস অ্যান্টোনিমস লিখতে বলা হয়, 10টা শব্দ দেওয়া থাকে, সিনোনিমস লিখে সিনোনিমস দিয়ে সেন্টেন্স করতে বলে। তো সেটা যেটা আমরা অলরেডি আলোচনা করেছি ভিতরে, অথবা গ্রামারের অন্যান্য পার্ট যেমন পাংচুয়েশন থাকতে পারে, ট্রান্সফরমেশন সেন্টেন্স থেকে আসতে পারে। এ পর্যন্ত যে পরীক্ষাগুলো আসছে এর মধ্যে পাংচুয়েশন একবার আসছিল 35th বিসিএস এ সম্ভবত, হ্যাঁ। ট্রান্সফরমেশন বোধহয় 38-এ না 40-এ 4 নম্বরের ট্রান্সফরমেশন আসছিল। 4 নম্বরের ট্রান্সফরমেশন ছিল। ওগুলা গ্রামারের যে পার্টগুলো আছে এর মধ্যে পাংচুয়েশনটা অবশ্যই আপনাদের পড়ে নিতে হবে। পাংচুয়েশনটা অবশ্যই পড়ে নিবেন। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স গুলো আপনারা মানে পড়ে নিবেন বই থেকে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স গুলো আমরা এর মধ্যে অ্যাক্টিভ প্যাসিভটা আপনাদের করিয়েছি, পজিটিভ কম্পাউন্ড সুপারলেটিভ ডিগ্রিটাও করিয়েছি, ডিরেক্ট ইনডিরেক্টটা করাইছি। শুধু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই পার্টটা পড়ে নিবেন আপনারা, আমাদের বইতে আছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ওই পার্টটা দেখবেন। এই হলো আমাদের মোটামুটি একটা ওভারভিউ যে আমরা কিভাবে বিসিএস পরীক্ষা রিডিং প্যাসেজটা সম্পর্কে আলোচনা করব, জানবো, শুনবো। এখন বলেন, এখন কারো কোনো কোয়েরি আছে কিনা এই পর্যন্ত আমরা যা পড়লাম সেটার উপর? তারা আমাদের আর কয়টা ক্লাস আছে এই জায়গায় রাইটিং এ? আপনাদের আমরা রিডিং প্যাসেজের উপর ফুল 5টা ক্লাস নেব।
সেই 5টা ক্লাস বাকি আছে। জয়নিং, এখানে আরো জয়নিং সেন্টেন্স, লেটার টু দ্য এডিটর বাকি আছে, আর হলো সামারি 3টা, 8টা ক্লাস। আর হলো আপনার এস এর উপরে আমরা একটা ক্লাস রাখবো। হ্যাঁ, এখন যেটা হলো আপনার এটাই বলতেছিলাম স্যার, এস এর হ্যাঁ? উপরে একটা ক্লাস দরকার, হ্যাঁ, এস এর উপরে একটা ক্লাস দরকার, কারণ এটা তো এসএগুলো guideline করতে দেয়। হবে। নরমালি আমরা বিসিএস পরীক্ষার আগে এস এর উপর 2-3টা ক্লাস দেই, কারণ এখন পর্যন্ত আমরা সবগুলো রেডি তো আপাতত রেডি করে রাখছি, মানে ক্লাসে রেডি করাই এস স্টুডেন্টদের 2-3টা ক্লাস নিয়ে যে সমসাময়িক যে এসএগুলো গুরুত্বপূর্ণ ওগুলো পয়েন্টগুলো হাইলাইট করে আমরা রেডি করে তারপর ওইটা আমি আপডেট করে স্টুডেন্টদেরকে দিই, ওটার জন্য 2-3টা ক্লাস রাখি। এখন পর্যন্ত আমরা নতুন এডিশন বইতে এসএ লেটেস্ট এসএগুলো অ্যাড করে দিয়েছি, ওটা আপনাদের এখানেও দিয়ে দেবো, ওগুলো পড়বেন। করোনা নিয়ে যে লেখাগুলো আছে ওখানে 2-3টা এসে আছে, আরো গুড গভর্নেন্স বা এই রিলেটেড কিছু বিষয় আছে যেগুলো একটু পড়তে হবে, ওগুলো আমরা আপনাদেরকে দিয়ে দেবো রেডিমেড। লেটেস্ট এসে যখন থাকবে যেগুলো আমাদের বইতে নেই ওগুলো যখন আমরা আলোচনা করবো তখন ক্লাসে মাঝে মাঝে আলোচনা করি। তো একটা ক্লাস করলেই এসে লেখা সম্পর্কে অনেকখানি ধারণা আপনাদের তৈরি হবে। স্যার পাংচুয়েশন এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে যদি একটা ক্লাস নিতেন ভালো হইতো আর কি। পাংচুয়েশন ট্রান্সফরমেশনের উপর যে একটা ক্লাস নিতাম না, আচ্ছা তাহলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উপর একটা ক্লাস রাখা যায়। পাংচুয়েশন ওটা বললে কভার হবে না, পাংচুয়েশনটা কভার হয়ে যাবে, পাংচুয়েশন সমস্যা হওয়ার কথা না। ট্রান্সফরমেশনটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড খুব সহজভাবে উপস্থাপন করেছি বইতে, ওটা রেগুলার আসে না তো এই জন্য ক্লাস আমাদের কোর্স আউটলাইনে রাখিনি, এটা রেগুলার না আসার কারণে আমরা কোর্স আউটলাইনে রাখি নাই, যেগুলা রেগুলার আসে সেগুলো আমরা এখানে রাখছি আর কি। ওই হঠাৎ আসছে তো একবার আসছে পাংচুয়েশন, একবার আসছে ট্রান্সফরমেশন 4 নাম্বার, এই জন্য আমরা পাংচুয়েশনটা তো আমাদের এমনিতে লেখার জন্যই দরকার হয়, মানে হ্যাঁ শুধু যে পরীক্ষা আসবে তা না। লেখার জন্য দরকার হয়, পাংচুয়েশনটা পড়লেই আপনি বুঝে, আমরা বইতে এত সুন্দরভাবে উপস্থাপন করেছি যে পড়লেই আপনি বুঝতে পারবেন, ওটা মানে ক্লাসে আপনি নিজেই বুঝবেন, এটা পড়লে এত সুন্দরভাবে দেখা দিচ্ছে। এটা পড়েন, পরে তারপর দেখেন যদি মনে হয় যে ক্লাস দরকার আছে তখন দেখবো পরে আর কি। পাংচুয়েশনটা পড়ে ফেলেন আপনার আগে। আচ্ছা এখন অনুবাদ কোনটা ছিল বলেন? স্যার 5 নাম্বার স্যার। 5 নাম্বার, ওকে চলেন আমরা অনুবাদে চলে যাই। আগে বলুন, আগামী ক্লাসে আপনাদের যে পরীক্ষাটা নিব অনুবাদে সেটা ভোকাবুলারি 1 থেকে 10-এর মধ্যে থাকবে আর কি, ভোকাবুলারি 1 থেকে 10 পর্যন্ত রিভিশন করবেন, ভোকাবুলারি 1 থেকে 10 পর্যন্ত রিভিশন করবেন, ওইখান থেকে শব্দ বেসড ট্রান্সলেশন থাকবে। তারপরে পরীক্ষা 11 থেকে 20, এইভাবে এখন আমরা 1 থেকে 60 পর্যন্ত রিভিশন করবো, হ্যাঁ পরীক্ষার মাধ্যমে। সুফল তার বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে কাছের একজন বন্ধু আশিকুরকে জিজ্ঞেস করলো তার বিসিএস প্রাক নির্বাচনী পরীক্ষা কেমন হয়েছে। সীমান্ত বলেন। Sufal asked Ashikur, one of his closest university friend, how his because BCS preliminary test had been. Suphal asked Ashikur, one of his closest friend, university friend. Suphal asked Ashikur, one of his closest university friend, how his BCS preliminary exam had been. স্যার ওয়াজ দিয়েছি। হ্যাড বিন করেন, এটা হলো তোমার পরীক্ষা কেমন, বাংলা যখন জিজ্ঞেস করছিল ডিরেক্টর মনে ছিল যে হাউ, এখানে হ্যাঁ ওয়াজ দিলে নাম্বার পাবেন যে হাউ হ্যাভ ইউর বিসিএস এক্সামিনেশন বিন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা পাস্ট পারফেক্টে নিয়ে গেলাম, আর যদি ওয়াজ করে থাকে সেটাও পাস্ট পারফেক্ট টেন্সে যায়, এই জন্য এটা পাস্ট পারফেক্ট টেন্সে রাখাই ভালো। আশিকুর বলল যে তার পরীক্ষা বেশ ভালো হয়েছে, সে আরো বলল যে 200 নম্বর পরীক্ষা 120-এর মতো পাবে। সীমান্ত বলেন। Ashikur told that his exam had been so well.
না, টোল বলা যাবে না, কোশ্চেনের উপরে যখন আসবে রিপ্লাইড আনতে হবে, রিপ্লাইড বা আনসার্ড। আশিকু রিপ্লাইড দ্যাট, Ashiku replied that his examination was quite well. So he also He also told that he also he told that would get about 120 marks out of 20. he would He get also he would get about 120 marks out of 200 200 marks, no 200 নম্বর। Ashiku replied that his exam was quite well. He also told that he would get about 100 marks out of 200. স্যার এখানে অ্যাবাউট এর জায়গায় as many as 120 মার্কস দিলে হবে? প্রায় বলছে তো অ্যাবাউট বা অ্যাপ্রক্সিমেটলি ইউজ করেন, এখানে as many না বলে অ্যাবাউট বা অ্যাপ্রক্সিমেটলি বলেন। তারপর আশিকুর সুফলকে জিজ্ঞেস করলো তার পরীক্ষা ভালো হয়েছে কিনা, কি লিখছেন সীমান্ত? Then Ashikur asked Sufal if his exam had been well. Then Ashikur asked Sufal if his exam had been well. Then Ashikur asked Sufal if his exam had been well. শুভব জবাব দিল যে সে 125 এর মতো পাবে, কি লিখেন? Sufal replied that he would get approximately 125. হ্যাঁ, Sufal replied that, yes, Sufal replied that he would get approximately 125 marks. সুফল আরো বললো যে প্রাক-নির্বাচনী পরীক্ষা নিয়ে তার খুব একটা চিন্তা নেই, কিন্তু সে বিসিএস লিখিত পরীক্ষা নিয়ে চিন্তিত। আচ্ছা, হ্যাঁ বলেন, আশিকুর কি লিখছেন? Sufal also told that he had not much tension regarding preliminary test. Sufal also further told that he had not much tension about preliminary test. BCS preliminary test, but he was much more worried. Very worried, but very tense about BCS written exam. Tense about BCS written exam. BCS written exam. Sufal further told that he had not much tension about BCS preliminary test, but he was very tense about BCS written exam. আশিকুর জানতে চাইল তার চিন্তার কারণ কি। মাহমুদুল হাসান কি লিখছেন? Sir, Ashikur wanted to know that the cause of his tension was. Wanted to know যখন বলছেন তখন কিন্তু that দেওয়া যাবে না। মানে sorry, that didn't matter. What লিখছে? What the cause of his tension was. Ashikur wanted to know. Ashikur wanted to know what the reason of his tension was. What the reason of his tension was. একটা মিনিট একটু। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো।
তারপর লাইনে যাই আমরা। তাহলে আশিকুর ওয়ান্টেড টু নো হোয়াট দ্য রিজন অফ হিজ টেনশন ওয়াজ। হ্যাঁ, এই কথা শুনে আশিকুর বললো যে বিষয়টি না, সুফল বললো লিখিত পরীক্ষার সিলেবাস এবং তার সময় শেষ করে সর্বদা। মাহমুদুল হাসান কি লিখছেন? Yes, sir. Shufal told that the reason was syllabus of the written test and scarcity of time to complete it. আচ্ছা, আগে যেটা হচ্ছে ওয়ান্টেড টু নো, ওটা কোশ্চেন করেছিল, কোশ্চেনের আনসার আপনি ওয়ান্টেড টু দিলেন। এখানে সুফল রিপ্লাইড দ্যাট বা আনসার দ্যাট বলবেন। সুফল রিপ্লাইড দ্যাট, তারপর কি লিখছেন? The reason was syllabus of the written test. Reasons যদি বলি, the reasons of his tension were, the reasons of his tension were syllabus, লিখিত পরীক্ষা syllabus, the syllabus of written exam, the syllabus of written exam and the scarcity of time. Again, tensions were the syllabus of written exam and the scarcity of time to cover the same. সেম বলতে মানে কি সিলেবাস বোঝাচ্ছেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিলেবাস বলে। স্যার দেয়ার দিয়ে করা যায় না? কিভাবে? Sir, Shufal replied that there was shortage of time to complete the syllabus of BCS written exam. না, সুফল রিপ্লাইড দ্যাট, ওই যে আগে থেকে লিংক করতে হবে যে তার চিন্তার কারণটা ছিল এটা। সুফল রিপ্লাইড দ্যাট দ্য রিজনস অফ হিজ টেনশনস ওয়্যার, দুইটা রিজনস, একটা সিলেবাস অফ রিটেন এক্সাম, স্কারসিটি অফ টাইম টু কভার দেম। দ্যাট দিয়ে শুরু করা যাবে না এখানে, দ্যাট এইভাবে লিখতে। Okay, sir. রচনা বলেন। একথা শুনে আশিকুর বলল যে বিষয়টি তাকেও ভাবাচ্ছে। Listening that, Ashikur told that this matter was also bothering him. লিসেনিং না বলে হিয়ারটা ভালো হয়, হিয়ারিং দিস বলেন। হিয়ারিং দিস Ashikur replied that the matter was making him think as well. The matter was making him think as well. Hearing this, Ashikur replied that the matter was making him think as well. তারপর সে বললো অনেকে বিসিএস কোচিং সেন্টারে ভর্তি হয়েছে। তারপর হ্যাভিং হিয়ার দিলে হবে? হ্যাঁ, হিয়ারিং দিস এর জায়গায় যদি হ্যাভিং হিয়ার দি, হ্যাভিং হার্ড দিস করতে পারবো। আচ্ছা, তারপর সে বললো তাদের বন্ধুদের অনেকেই বিসিএস কোচিং সেন্টারে ভর্তি হয়েছে। আশিকুর জানতে চাইলো সুফল কোনো কোচিং সেন্টারে ভর্তি হবে কিনা। আচ্ছা বলেন রচনা। He added that he had to find a way to have a good preparation in a short time. হ্যাঁ, then he added that, then he told that, ঠিক আছে, told that তাদের অনেকেই বিশেষ কোচিং বলতে, many of their friends, না many of them, না স্যার, একটা লাইন আগে আছে না, he added that he had to find a way to have a good preparation. হ্যাঁ হ্যাঁ, yes, তাহলে এটা হলো he added that, হ্যাঁ yes, এটা আগেই যাবে, yes, he added that, তারপর কি লিখছেন? He had to find a way to have a good preparation in a short time. করতে হবে, had to লিখবো নাকি would have to দিব, কোনটা ভালো হয় বলুন তো? had to দিলে করতে হয়েছিল সেন্স চলে আসে, would have to দিলে ভালো হয়। He added that they would have to find out, he added that they would have to find out, খুঁজে বের করে কেউ অল্প ভালো বোঝা যায়, they would have to find out a way so that they would have to find out a way, they would have to find out a way so that they could সিম্পল করতে পারি না, to take a good preparation in a short time. He added that, আবার বলেন, he added that they would have to find out a way to take a good preparation in a short time. to find out a way, তাহলে এও লেখা যাবে
they had to find out a way that help them by assist them to take good preparation in a short time. Hearing this, Ashiku replied that the matter was making him think as well. He added that they would have to find out a way that assist them to take good preparation in short time. তারপর সে বললো তাদের বন্ধুদের অনেকে বিসিএস কোচিং সেন্টারে ভর্তি হয়েছে। কি লিখছেন? Then he told that many of his friends had admitted to coaching center. Then he told that Many of his friends এখানে দেখেন তো ভালো করে, ভর্তি হওয়া ইংরেজি কি? admit. অ্যাডমিট কি ভর্তি হওয়া? স্যার গেট অ্যাডমিটেড। Get admitted. Many of their friends এখানে had got admitted বা had been enrolled. Many of their friends had got admitted অথবা had been enrolled in a BCS coaching center. এটা আবার একটু বলেন তো, ভুলে গেছি তো। ভর্তি হওয়া মানে get admitted অথবা be enrolled. ভর্তি হওয়া মানে get admitted অথবা be enrolled. Then he told that many of their friends had got আর admitted দিলে কি সেন্স দেয় স্যার? শুধু admitted দিলে, had admitted দিলে না, admit তো স্বীকার করা, ভর্তি হওয়া তো admit না। admit হলো স্বীকার করা। Then he told that many of their friends had been enrolled অথবা had got admitted বা gotten বলতে পারেন, had gotten admitted in a coaching center. আচ্ছা, আশিক জানতে চাইলে সুফল কোন কোচিং সেন্টারে ভর্তি হবে কিনা, সূচনা কি লিখছেন? Ashikur asked Shufal if he wanted to get admitted in a coaching center. হবে কিনা? would. তাহলে আশিকুর wanted to know, এখানে বলতে পারি Ashikur wanted to know if Shufal would be enrolled in any coaching center. He would be enrolled in any coaching center. সুফল বলল যে সে ইতিমধ্যে একটি কোচিং সেন্টারে ভর্তি হয়েছেন, সেখানে ক্লাসগুলো করতেছেন। সুফল replied that দ্রুত বলেন he had already admitted to a coaching center. এখানে he had already got admitted. He had already gotten admitted in a coaching center, and he was enjoying classes there. Admitted, gotten admitted and was enjoying the classes there or had been enjoying the classes, দুইটাই বলতে পারেন। had been enjoying the classes there, enjoying the classes there. স্যার এনজয়ের কন্টিনিউয়াস করা যাবে? was enjoy কন্টিনিউয়াস করা যাবে। স্যার এখানে মানে একটা সেন্সটা কি এরকম না যে ফার্স্ট টেন্স থাকলে ফার্স্ট পারফেক্ট হবে, তো সেক্ষেত্রে মানে ওয়াজ কিভাবে দেওয়া যাবে? ওয়াজ না হেড বিন না দিয়ে আমরা ওয়াজ দিলে কি এটা হবে? না, এটা হয়তো সেন্সটা এরকম ছিল যে ডিরেক্ট ছিল যে ধরেন আপনার সুফল said I have already gotten admitted and am enjoying the classes. যদি এখানে সময়ের উল্লেখটা ওইভাবে স্পেসিফিক নাই, এজন্য সেন্সটা কন্টিনিউয়াস অনেকেই করতে পারে। কিন্তু আমরা একটা এখানে ইমপ্লিসিট সেন্স ধরে নিচ্ছি
যে ভর্তি হওয়ার পর থেকে ক্লাসটা করছে, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে ছিল, এই জন্য আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যাচ্ছি। এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা ডিরেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা এক্সপ্লিসিট না ইমপ্লিসিট। এই জন্য অনেক ওই সেন্স থেকে অনেকেই আপনার প্রেজেন্ট সিম্পল ধরে প্রেজেন্ট কন্টিনিউয়াসটা ডিরেক্ট ধরে ইনডিরেক্টটা পাস্ট কন্টিনিউয়াস লিখতে পারে। এটা মেজর ভুল হবে না, লেখা যাবে। আশিকুর আরো জানতে চাইলো কোচিং সেন্টারে ভর্তি হওয়ার পূর্বে কোন বিষয়গুলো বিবেচনায় আনা উচিত। আশিকুর আরো জানতে চাইলো। আচ্ছা, এটা শামীম বলেন তো কি লিখছেন? স্যার আমি লিখেছি আশিকুর ফার্দার আস্কড সুফল what factors should have been brought under consideration before getting admitted to coaching center. Should have been bought, এখানে কি should have been দেওয়া যাবে কিনা? উচিত ছিল চলে আসে না, কোন বিষয়গুলো বিবেচনায় নেওয়া উচিত ছিল, নিতে এখানে বলছে বিবেচনায় নেওয়া উচিত। উচিত বলতে উচিত ছিল না, শুড হ্যাভ বিন দিলে উচিত ছিল সেন্সটা চলে আসে, কারণ শুড এর পাস্ট ফর্ম তো শুড হ্যাভ না, শুড এর পাস্ট ফর্ম শুডি, এই জন্য শুডি বলবেন। এখানে আপনি শুডি বলবেন, এখানে বলবেন আশিকুর ফার্দার আশিকুর ফার্দার ওয়ান্টেড টু নো, আশিকুর ফার্দার কোন বিষয়গুলো বিবেচনা, হুইচ matters should be taken into consideration, should be taken into consideration, should be taken into consideration while, should be taken into consideration while before one got admitted in a coaching center, অথবা এটা প্রেজেন্ট টেন্সে রাখো, ওয়ান না দিয়ে হি দিলে হবে না? হ্যাঁ হ্যাঁ, বি এনরোলড বলা যাবে। এখানে প্রেজেন্ট টেন্সে চিন্তা করতে পারেন যে আশিকুর ফার্দার ওয়ান্টেড টু নো হুইচ ম্যাটার্স ফার্স্ট সেকেন্ড শুড বি টেকেন ইনটু কনসিডারেশন বিফোর ওয়ান গট অ্যাডমিটেড ইন এ কোচিং সেন্টার। আমি তো এখানে ওয়ান দিই নাই, সরাসরি লিখেছি বিফোর দ্য অ্যাডমিশন ইন কোচিং সেন্টার। একটা সাবজেক্ট আনতে হবে, সাবজেক্ট আনতে মানে একটু ক্লিয়ার করলে ভালো হয়। এখানে ওই যে একজন এখানে হলো যে এখানে বিফোর অ্যাডমিশন বলে কি আগের সেন্টেন্সে দেখেন, আগের সেন্টেন্স সাবজেক্ট হলো হুইচ ম্যাটার্স, এখানে হুইচ ম্যাটার্স হলো আমার এখানে সাবজেক্ট। তাহলে পরে যেটা আসতেছে যদি আপনি এখানে কোনো সাবজেক্ট না দেন, তাহলে এই হুইচ ম্যাটার্স বিফোর অ্যাডমিশন, এই হুইচ ম্যাটার্সটাই ওই বাক্যের সাবজেক্ট হিসেবে ট্রিট হচ্ছে, তাই না? তাই হচ্ছে না? দেখেন তো এখানে হুইচ ম্যাটার সাবজেক্ট, হুইচ ম্যাটার শুড বি টেকেন ইনটু কনসিডারেশন, যদি লেখেন বিফোর গেটিং অ্যাডমিটেড, তাহলে ওই ভর্তিটা কি হবে, ওই হুইচ ম্যাটার্স ভর্তি হবে এটা বোঝাবে, কিন্তু একজন ছাত্র ভর্তি হবে, এই জন্য ওয়ান গট অ্যাডমিটেড ইন এ কোচিং সেন্টার। জবাবে সুফল বলল দুটি বিষয় বিবেচনায় আনা উচিত, একটি হলো যে সকল শিক্ষক ক্লাস নিচ্ছেন তারা যোগ্যতা সম্পন্ন কিনা, অন্যটি হলো কঠিন বিষয়গুলোর উপর পর্যাপ্ত সংখ্যক ক্লাস কোচিং সেন্টারগুলো দিচ্ছে কিনা। দেখেন এখানে জবাবে সুফল বললো কি লিখছেন? স্যার এটা লিখেছিলাম সুফল replied that two factors should be brought under consideration. Good. In reply সুফল told that অথবা সুফল replied that একই কথা। In reply সুফল told that অথবা সুফল replied that two things should be brought, should be taken into consideration before one, এটা প্রেজেন্ট টেন্সে রাখেন, আচ্ছা এটা প্রেজেন্ট টেন্সে রাখেন, বিফোর ওয়ান গেটস admitted in a coaching center, the past tense নিয়ে যান, before one got admitted in a coaching center. একটি হলো যে সকল শিক্ষক ক্লাস নিচ্ছেন তার যোগ্যতা সম্পন্ন কিনা, one was if the teachers
who are conducting the classes were worthy or competent, and the other was whether BCS coaching centers বেশিরভাগ কোর্সের পর্যায়ে ক্লাস দিচ্ছে কিনা, whether BCS coaching centers allowed gave sufficient classes on hard subject. অবশ্যই শুধু জানতে চাইলে পড়ার আগে, হ্যাঁ বলেন। এখানে যে the other was এর জায়গায় যদি আমরা is ব্যবহার করি অথবা were এর জায়গায় are ব্যবহার করি, who were conducting এখানে are ব্যবহার করি, তাহলে কি হবে এখানে? এটা প্রেজেন্ট টেন্স ধরে নিয়ে ও প্রেজেন্ট টেন্সে করা যায়। এটা কারণ হলো যে একটা জেনারেল সেন্স যদি ধরে নিই সাধারণ অর্থ, সেক্ষেত্রে প্রেজেন্ট টেন্স এটা ভুল হবে না লেখা যাবে। সেন্টেন্সের পরে যে সেন্টেন্সগুলো আসে এগুলোর ক্ষেত্রে কি মানে ইনডাইরেক্ট যে রুলস সেগুলো প্রয়োগ করলে সমস্যা আছে? ওই যে ইনডাইরেক্ট সেন্সগুলো করাই ভালো। যদি এখানে জেনারেল কোনো সেন্স আছে, হ্যাবিচুয়াল অ্যাক্ট যদি বলেন, জেনারেল কোনো আইডিয়া লেখেন, চিরন্তন সত্য, তখন সাধারণত টেন্সটা চেঞ্জ না করাই ভালো। এখানে সরাসরি ওখানে কোনো চিরন্তন সত্য, কোনো হ্যাবিচুয়াল অ্যাক্ট নির্দেশ করছে না, এই জন্য টেন্সটা চেঞ্জ করাই ভালো। অবশ্যই আসলে জানতে চাইলে পড়ার আর কোনো কৌশল সুফলে জানা আছে কিনা। আচ্ছা, কি লিখছেন শামীম? স্যার এটা লিখেছিলাম, at last Ashikor asked Shufal whether he knew any other technique of study or not. At last Ashikor asked Shufal if he knew any other technique to study. সুফল বলো, পরেরটা ইনভার্ট ডিরেক্ট স্পিচে হবে, পরেরটা আপনার ডিরেক্ট স্পিচে হবে, এটা একদম ডিরেক্ট স্পিচে লাগবেন। সুফল বলো, দলগত অধ্যয়ন এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা, কার্যকর ভূমিকা রাখে। কি লিখছেন সুফল? এটা লিখেছিলাম, সুফল replied that group study, এখানে দ্যাট আসবে না, এখানে রিপ্লাই ইনভার্ট ডিরেক্ট স্পিচের মধ্যে থাকবে গ্রুপ স্টাডি এখানে তো রিপ্লাই তো হবে না, এখানে সেইড বোঝার কথা না, এখানে সেইড হবে না, সুফল সেইড রিপ্লাই না, সুফল সেইড গ্রুপ স্টাডি। তারপর স্যার লিখেছে group study played an effective role in this case. An effective role in this case. হ্যাঁ, অনেকের জন্য গণকথাগুলো পড়তে যায়। লেখছেন মেনি। স্যার আমি ওই যে and দিয়ে অ্যাডেড করেছিলাম। Many go to the public libraries, added হবে না এখানে। Many go to the public libraries to study for this. তুমি এটা করতে পারো, you may also do this. You may also do this. কিন্তু তোমাকে মনে রাখতে হবে এটা করতে গিয়ে তুমি খুব বেশি জনপ্রিয় হবে। লিখছেন বাট স্যার আমি তো ইনডিরেক্টে করেছিলাম, তো এই জন্য মিলছে না। You will have to bear in mind that you should not be very popular while doing this, because popular
students, popular student, can hardly concentrate, constant. এটা ডিরেক্ট স্পেসে রাখবেন, কারণ ইনভার্টার কোনো ভিতরে থাকলে সেই ডিরেক্ট স্পেসে রাখতে হবে। আর কোনটা বাকি আছে? অনুবাদ স্যার 8 নাম্বার ছিল। 8 ছিল না? তাহলে আগামী ক্লাসে 8 আর 9 পড়বেন, 8 and 9। আগামী ক্লাসে আমাদের পড়া থাকবে 8 and 9। আর ভোকাবুলারি 1 থেকে 10 পর্যন্ত রিভিশন করবেন। ভোকাবুলারি 1 থেকে 10 পর্যন্ত রিভিশন করবেন। আমরা ওইটার মধ্যে ওইটার ভিত্তিতে পরীক্ষাগুলো হবে, যে সেন্টেন্স থাকবে 1 থেকে 10